এটা ধরে নেন আমার থেকে আপনার জন্য একও অদ্বিতীয় শিক্ষা, ডাক্তার তামান্না। ভুল সময়ে ভুল মানুষের দিকে কখনো পিস্তল নিশানা করতে নেই। এই শিক্ষার আবার একটা ছোট বিশেষ দ্রষ্টব্য রয়েছে, আর সেটা হলো 1000 বছর ধরে চেষ্টা করলেও এজেন্ট মেডুসার সাথে আপনি পারবেন না। তামান্না থু করে রক্ত মিশ্রিত থুতু মেঝেতে ফেললো। রক্তমাখা মুখে এক টুকরো বিচিত্র হাসি ফুটে উঠল। ঠিকই বলেছেন এজেন্ট মেডুসা, আমি পারবো না। কথা শেষ না করে থামলো ডাক্তার তামান্না। কাটা ঠোঁটে টান লাগায় ব্যথায় মুখ কুঁচকে গেল তার। একটু কুকিয়ে এজেন্ট মেডুসার চোখে চোখ রাখলো। তামান্না শানিত স্বরে বলল, এজেন্ট নীরব পারবে। তামান্নার কথা শেষ হওয়ার আগে ভূত দেখার মতো চমকে উঠল মেডুসা। তার পিছনে এজেন্ট নিয়ন উঠে দাঁড়িয়েছে। এক ঝটকায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো সে। তার আগে গলার কাছে তীক্ষ্ণ ব্যথা টের পেল সে। এজেন্ট নিয়ন একটা সিরিঞ্জ তার গলার কাছে ইনজেক্ট করে দিয়েছে। 1 সেকেন্ডের মধ্যে মাথা ঘুরতে লাগলো তার। পা জোড়া যেন তার শরীরের ভর নিতে পারছে না। হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ল সে। ডাক্তার তামান্না একটু ঝুঁকে এজেন্ট মেডুসার মুখোমুখি হলো। ফিসফিস করে বলল, আপনার জন্য আমার এক ও অদ্বিতীয় উপদেশ আছে এজেন্ট মেডুসা। খুনাক্ষরেও মেজর সাদাতকে ব্ল্যাকমেইলিং করে ভয় দেখানোর চেষ্টা করবেন না। মেজর সাদাত ভয় পায় না তা না, ভয় ব্যাপারটা কি সেটা তার জানা নেই। এই টাইপের মানুষ খুবই বিপজ্জনক হয়, জানেন নিশ্চয়ই। এজেন্ট মেডুসা কোনো উত্তর দিতে পারল না। ঘর ঘরে শব্দ বের হলো তার গলা থেকে। দড়াম করে মেঝেতে আছড়ে পড়ল তার অচেতন শরীর। ডাক্তার তামান্নার মুখে নরম একটা হাসি ফুটে উঠল। সে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটের কোণে গড়ানো রক্ত মুছল। ঘটনার স্রোত আসলে অনেক আগেই তার দিক পরিবর্তন করেছে, কিন্তু এজেন্ট মেডুসা তা ধরতে পারেনি। এজেন্ট নিয়ন যখন তামান্নার দিকে পিস্তল তাক করেছে তখন তামান্না তার হাত উপরে তুলেছে। তার হাতের তালুতে কালো কালি দিয়ে লেখা ছিল, অল ফেক, জাস্ট প্লে অ্যালং। অদ্ভুতরে এই সাবধান বাণীতেই সতর্ক হয়ে গেছে এজেন্ট নিয়ন। বুঝতে পেরেছে কেউ কড়া নজর রাখছে তাদের উপর। পরবর্তী অভিনয়ে তাই তাল মিলাতে সমস্যা হয়নি তারা। শেষে তামান্না তার গলায় সিরিঞ্জ কেবল হাতের মুঠোয় পুরে ঠেসে ধরেছে। ইনজেক্ট করার ভান করেছে কিন্তু ইনজেক্ট করেনি। এজেন্ট নিয়নও চালাক ছোকরার মতোই অজ্ঞান হওয়ার ভান করেছে। এজেন্ট মেডুসা আসার আগে সন্তর্পণে সেই অব্যবহৃত সিরিঞ্জ সে এজেন্ট নিয়নের হাতে গুজে দিয়েছিল, ঠিক সময় বুঝে যাতে এজেন্ট মেডুসাকে বিনা রক্তপাতে কাত করে দিতে পারে সেই উদ্দেশ্যে। এরপরের ঘটনায় তামান্নার এজেন্ট মেডুসার সাথে বাগবিতণ্ডা ছিল এক ধরনের ডাইভার্সন। এজেন্ট নিয়ন সেই ফাঁকে মেডুসাকে বেশ লম্বা একটা সময়ের জন্য ঠান্ডা করে দিয়েছে। পুরোটাই মেজর সাদাতের বুদ্ধি। মেজর সাদাতের মুখে যখন সেই মহাপাগলাটে প্ল্যানটা শুনেছে, তামান্না মেজর সাদাতকে পুরোপুরি বদ্ধ উন্মাদ মনে হয়েছে তার। কিন্তু কি সহজেই না মেজর সাদাতের পাতা জালে এভাবে আটকে গেল মেডুসার মতো ঠান্ডা মাথার ডাইনি। এইসব এলোমেলো ভাবনা ভাবতে ভাবতে দেয়ালে ঠেস দিয়ে উঠে দাঁড়ালো ডাক্তার তামান্না। এজেন্ট নিয়নের দিকে ফিরে নির্বিকার কণ্ঠে বলল, বেঁধে ফেলুন আপনার কলিগকে, অনেকক্ষণ অর্থহীন ফরফর করছে আপনার এজেন্সির এই অ্যাকশন হিরোইন। এজেন্ট নিয়ন শান্ত কণ্ঠে বলল, এজেন্ট মেডুসা কি জিনিস তা এখনও টের পাননি আপনারা ডক্টর তামান্না। সাপের লেজে পা দিয়েছেন আপনারা। স্পেসিক্যালি আপনি আপনি পৃথিবীর কেন্দ্রে লুকিয়ে থাকলেও এই মেয়ে আপনাকে খুঁজে বের করে শটটা নিয়ে নেবে। তামান্না তার আসন্ন বিপদ সংকেতে খুব বেশি বিচলিত হলো বলে মনে হলো না। ফিক করে হেসে বলল, তখন আপনি আমাকে বাঁচাবেন। এজেন্ট নিয়ন ধাক্কার মতো খেলো। সে স্থির চোখে এই তামান্নার দিকে তাকিয়ে রইল। শ্যামবর্ণ মেয়েটার মাঝে এজেন্ট দীপ্তির ছায়া দেখছে সে। তামান্না এজেন্ট নিয়নকে এভাবে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে এবার শব্দ করে হেসে ফেলল। কৌতুকের কণ্ঠে যোগ করলো, কি ঘাবড়ে গেলেন? আমি আপনাকে অসংখ্যবার বাঁচিয়েছি এজেন্ট নিয়ন। সেদিক থেকে ভাবলে এইটুকু উপকার আপনি তো করতেই পারেন, তাই না? এজেন্ট নিয়ন শান্ত কণ্ঠে বলল। হ্যাঁ, করতেই পারে। তামান্না সম্ভবত কল্পনাও করতে পারেনি তার বলা এই এলেবেলে কথাগুলো কাটার মতোই গেঁথে গিয়েছে এজেন্ট নিয়নের ভেতরে। এজেন্ট দীপ্তির দিয়ে যাওয়ার অভিশাপের সাথে তার খুব একটা পার্থক্য নেই। দুপুর 2টার দিকে বাংলাদেশ আর্ম ফোর্স হাসপাতালের সামনে একটা কালো গাড়ি থামলো। সিকিউরিটি গার্ড সৈনিক বদরুল আলম সরু চোখে তাকালো। একটা শ্যামলা মেয়ে আর পায়ে ব্যান্ডেজ বাঁধা ছেলে নামলো গাড়িটা থেকে। বদরুল আলমের সরু চোখে তাকানোর কারণ আছে। এই দুই আগন্তুককে মোটেও সুস্থ স্বাভাবিক লাগছে না। উবারে চলা গাড়িতে এসেছে ঠিকই, কিন্তু পোশাক আশাকে কালি ঝুলি লেগে আছে। দেখে মনে হচ্ছে ফকিরের বাচ্চা। বদরুল আলমের সন্দেহ অবশ্য অতটা গাঢ় হলো না। বাইরের গেটে করা পাহারা আছে, সেখান থেকে এরা পার করে আসা মানে এরা এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার যোগ্য ছাড়া আর কিছু না। বদরুল আলম অবশ্য অপ্রত্যাশিতভাবে কর্তৃত্ব ফলানোর এই সুযোগ পেয়ে ব্যবহারের লোভ সামলাতে পারল না। সে গলা একটু গাম্ভীর্য এনে বলল, আপনাদের পরিচয় কনফার্ম করতে। ক্যাপ্টেন তামান্না হাসিন খান, মেজর সাদাতের স্কোয়াডের মেডিকেল অফিসার। ক্যাপ্টেন ফারুকের সাথে দেখা করতে এসেছি।
আমার কনফার্মেশন চাইলে তাকে কল করে দেখতে পারেন। তামান্না বরফ শীতল কণ্ঠে বলল। দপ করে নিভে গেল বদরুল আলমের চোখের আলো। ক্যাপ্টেন ফারুক দিন সাথে হলো মিনিস্টারের মিটিংয়ের। বোমা ব্লাস্টের ঘটনায় আহত হয়ে এই হাসপাতালে আছে। এর মধ্যে তার কথার ধারে সবাই বিপর্যস্ত। ঠোঁটকাটা স্বভাবের এই ক্যাপ্টেন ফারুক যাকে অনিয়ম করতে দেখছে তাকেই এক পশলা কথার বুলেটে ঝেড়ে ঘায়েল করে দিচ্ছে। তাই এই মুহূর্তে ক্যাপ্টেন ফারুকের সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই সৈনিক বদরুল আলমের। তাই তরবর করে বলল, না না, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, কোনো অসুবিধা নেই। তামান্না পাশে দাঁড়ানো এজেন্ট নিয়ম থামালো তাকে। নরম গলায় বলল, ভাই, আপনি এক কথায় 3 বার বলেছেন। বিষ দৃষ্টিতে তার দিকে তাকালো বদরুল আলম। পরক্ষণে তামান্নার দিকে ফিরে বিগলিত কণ্ঠে বলল, আপনি ঢুকে যান ম্যাম। তামান্না আর কথা বাড়ালো না। এমনিতেই প্রচণ্ড রকমের ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে তার শরীর। ঢুকেই অবশ্য কাজে নেমে পড়তে হলো তাকে। তার চেনা এক নার্স চন্দ্রিমার সাথে কথা বলে এজেন্ট নিয়নের পায়ের আহত জায়গাটায় ড্রেসিংয়ের ব্যবস্থা করলো। চন্দ্রিমা অবশ্য এত সহজে মেনে গেছে এমনটা না। সে তামান্নার দিকে চিকন চোখে তাকালো, ফিসফিস করে বলল, পেশেন্ট আপনার কি হয় ক্যাপ্টেন তামান্না? তামান্না কোনো উত্তর দিল না। চন্দ্রিমার কৌতূহল তাতে কমলো না বলে মনে হয়। সে এবার তামান্নার আরো কাছে ঘেসে দাঁড়ালো, একই স্বরে বলল। আপনার পছন্দের কেউ? তামান্না ছোট্ট নিঃশ্বাস ফেলল। পছন্দের কেউ তো বটেই। চন্দ্রিমার চোখ বড় বড় হয়ে গেল, চাপা স্বরে বলল। কতদিনের রিলেশনশিপ চলছে? তামান্না হতাশ চোখে তাকালো। একে না থামালে কাহিনী ডালপালা মেলতে থাকবে এবং ঘন্টা দুয়েকের মধ্যে পুরো হাসপাতাল জেনে যাবে ক্যাপ্টেন তামান্না হাসিন খান তার ফিয়ন্সে নিয়ে হাসপাতালে থানা গেড়েছে। তামান্না জোর করে মুখে হাসি টানলো। চন্দ্রিমার দিকে ফিরে মোলায়েম স্বরে বলল, পেশেন্ট মেজর সাদাতের ফার্স্ট কাজিন। স্যার নিজে সাসপেনশনে আছেন, তাই আমাকে পাঠিয়েছেন। আর কোনো প্রশ্ন থাকলে আমি মেজর সাদাতকে ফোন দিচ্ছি, আপনি নির্ভয়ে স্যারকে জিজ্ঞেস করতে পারেন। চমকের ধাক্কায় দুহাত লাফিয়ে উঠল সিস্টার চন্দ্রিমা। ঢোক গিলে বলল, না না, ঠিক আছে, আমি ড্রেসিং করে দিচ্ছি। একটু থেমে তামান্নার হাত চেপে ধরল চন্দ্রিমা। অনুরোধের স্বরে বলল, বোকার মতো অনেক আজাইরা প্রশ্ন করছি, স্যাররে কিছু জানাবেন না প্লিজ। তামান্নাও ফিসফিস করলো, পাগল হয়েছেন সিস্টার? মেজর সাদাতকে দরকার ছাড়া কিছু বলা মানে নিজের মাথায় নিজে গুলি করা। এই কয়দিন মেজর সাদাতকে দেখে অন্তত তাই মনে হয়েছে ক্যাপ্টেন তামান্না হাসিন খানের। এইদিকে হাসপাতালের ভিআইপি লাউঞ্জের 203 নম্বর রুমে ক্যাপ্টেন ফারুক পেশেন্ট বেডে পা ভাঁজ করে বসে আগ্রহ নিয়ে টিভি দেখছে। তার হাতটা এখনো ব্যান্ডেজে মুড়িয়ে কাঁধের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কপালের এক পাশে ব্যান্ডেড লাগানো। স্যার আসবো? পরিচিত কণ্ঠে মাথা ঘুরিয়ে তাকাতে গিয়েও কুকিয়ে উঠল ক্যাপ্টেন ফারুক। বোম ব্লাস্টের পরে মিনিস্টার সাহেবের স্ত্রী ঝেড়ে দৌড় দিয়েছেন। এইরকম পরিস্থিতিতে সাধারণ মানুষের মাথা কাজ না করাই স্বাভাবিক, কিন্তু সমস্যা হলো মন্ত্রী পত্নী। তার এই আচমকা দৌড়ের সময় পাশে মন্ত্রীকে রক্ষা করতে ব্যস্ত ক্যাপ্টেন ফারুককে এক ধাক্কায় কাত করে দিয়ে গেছেন। বোম ব্লাস্টের ধাক্কায় হাত পা ভেঙেও ক্যাপ্টেন ফারুক সামলে উঠেছিল, কিন্তু স্থূলকায় এই মন্ত্রী পত্নীর ধাক্কা সে সামলাতে পারেনি। ধরাম করে পাশের খাম্বায় বাড়ি খেয়েছে। তারই ফলশ্রুতিতে পুরো ঘাটটা ব্যথায় অস্থির। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ক্যাপ্টেন ফারুক তার এই দুঃখের কথা কারোর সাথে শেয়ারও করতে পারছে না। মন্ত্রী পত্নীর ধাক্কায় সেনাবাহিনীর ক্যাপ্টেন ফারুক ঘাড় নাড়াতে পারছে না। এই তথ্য একবার লিক হলে অন্তত 10 বছর তাকে নিয়ে তামাশা চলবে। ক্যাপ্টেন ফারুক তার ঘাড় ব্যথা সামলে তামান্নার দিকে তাকালো, নরম গলায় বলল। এসো তামান্না। তামান্না এগিয়ে বসলো। সেনাবাহিনীতে এতদিন থেকেও সেনা সদস্যদের এভাবে আহত হয়ে বিছানায় পড়ে থাকার দৃশ্যটা তার কাছে স্বাভাবিক লাগে না। চোখে পানি চলে আসে। সাদাত স্যার কল করেছিল, তোমার একটা জিনিস আনার কথা। তামান্না তার ব্যাগ থেকে একটা পলিথিন মোড়া ফোন এগিয়ে দিল ক্যাপ্টেন ফারুকের দিকে। ক্যাপ্টেন ফারুক কৌতূহলী চোখে তাকালো। আমি তো জানতাম নকিয়ার এই মডেল এখন জাদুঘর ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তামান্না ছোট্ট নিঃশ্বাস ফেলল। এটা এজেন্ট মেডুসার ফোন। মেজর সাদাতের এই এজেন্ট নিয়নকে বাঁচানোর পুরো পরিকল্পনার পেছনে ছিল এজেন্ট মেডুসার ফোনটা নিজের কবজায় নেওয়া। এজেন্ট মেডুসা প্রথম ভুলটা করেছে মেজর সাদাতকে ব্ল্যাকমেল করে। এই ব্ল্যাকমেলিং ব্যাপারটা মেজর সাদাতের ইগোতে লেগেছে, আর মেজর সাদাতের ইগোতে লাগার মতো মহাবোকামিটা করে নিজের বিপদটা ডেকে এনেছে এজেন্ট মেডুসা। মেজর সাদাত পুরো ঘটনাকে ডাইভারশন হিসেবে ব্যবহার করে ব্ল্যাক এজেন্সির দেওয়া ফোনটা এজেন্ট মেডুসার থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করেছে। এই ফোনটা আসলে ব্ল্যাক এজেন্সির তথ্যের ভান্ডার। ব্ল্যাক এজেন্সির ব্যবহার করা সব ধরনের লিঙ্ক এই নোকিয়ার একটা ফোল্ডারে আছে। হাসপাতালে আসার আগে তামান্না একটা কম্পিউটারের দোকানে ওই ফোল্ডারের লিঙ্ক ব্যবহার করে মোটামুটিভাবে ব্ল্যাক এজেন্সির সব ধরনের কাজকর্মের প্রাথমিক প্রমাণ বের করে ফেলেছে। এজেন্ট নিয়নই তাকে সবকিছু বলে দিয়েছে, নইলে ফোল্ডার খুঁজে বের করা কঠিন হয়ে যেত তামান্নার জন্যে।
তামান্না তার ব্যাগ থেকে একটা ফাইল বের করলো। সেই সমস্ত সত্যগুলোতে এই ফাইলের কাগজগুলো জমা হয়েছে। জায়গা মতো কাজে লাগালে কড়া ধাক্কা খাবে ব্ল্যাক এজেন্সির হেডকোয়ার্টার। এটাই চাচ্ছিল মেজর সাদাত। এই ধাক্কা সামলাতে এতটাই ব্যস্ত থাকুক ব্ল্যাক এজেন্সি যাতে বাচ্চাটাকে নিয়ে মাথা ঘামানোরও সময় না পায় তারা। আর বোনাস হিসেবে এজেন্ট মেডুসাও ফোন হারানোর দায় নিতে বাধ্য। কাজে এই পর্দাফাঁসের জন্য পরোক্ষভাবে তাকেও দায়ী করবে ব্ল্যাক এজেন্সি। তামান্নার দেওয়া ফাইলটা হাতে নিল ক্যাপ্টেন ফারুক। উল্টে পাল্টে দেখতে দেখতে চেহারার রং বদলে গেল তার। ক্যাপ্টেন ফারুক তোতলে বলল। তুমি জানো এটা কি? তামান্না কাঁধ ঝাঁকালো, কেবল কিছু বলল না। ক্যাপ্টেন ফারুক মাথা চেপে কিছুক্ষণ বসে রইল, তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বিকেলে এই বোম ব্লাস্টের কেসের জন্য 5টা পত্রিকার রিপোর্টার আসবে আমার সাক্ষাৎকার নিতে। তখনই এই রিপোর্ট জায়গা মতো পৌঁছানোর ব্যবস্থা করে দেব। কালকে সকালে সবগুলো পত্রিকার হেডলাইন বড় চমক খাবে সারা বাংলাদেশ। আর এই চমক কাটাতে লম্বা সময় লাগবে ব্ল্যাক এজেন্সির। তামান্না উঠে দাঁড়ালো, কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলল, তাহলে তো আমার আর কোনো কাজ নেই স্যার, আমি চলে যাই। কোথায় যাবে? তামান্নার কথায় কিছুটা অবাক হলো ক্যাপ্টেন ফারুক। তামান্না মাটির দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, কালকে ব্ল্যাক এজেন্সি নিউজ হওয়ার আগ পর্যন্ত এই হসপিটালেই আছি। এতক্ষণে ব্ল্যাক এজেন্সি নিশ্চয়ই আমার মাথার উপর সমন ঝুলিয়ে বসে আছে। কাজেই বাইরের কোনো জায়গায় আমার জন্য নিরাপদ নয়। সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটা হসপিটালে আপাতত তারা নিশ্চয়ই হামলা চালানোর দুঃসাহস করবে না। কাজেই আমার জন্য এই হসপিটালই সবচেয়ে নিরাপদ আশ্রয় আজকের জন্য। কাল সকালে আমি চলে যাব। আমার ছুটি প্রায় শেষের দিকে, হাজিরা দিতে হবে দ্রুত। ক্যাপ্টেন ফারুক দীর্ঘ সময় তামান্নার দিকে তাকিয়ে রইল, নরম গলায় বলল। তামান্না, ইজ এভরিথিং অলরাইট? তামান্না ঠোঁট চেপে নিজেকে সামলালো, সহজ গলায় বলল, সাদাত স্যার আমাকে তার ঝামেলা থেকে সরে পড়তে বলেছে স্যার। আমার জন্য তার বিপদ নাকি আরো বাড়তে পারে। হতাশ হয়ে মাথা নাড়ালো ক্যাপ্টেন ফারুক, যেন পুরো ঘটনাটা এক নিমিষেই বুঝে গেছে সে। বিড়বিড় করলো, সাদাত স্যারের পুরোপুরি রোবট হতে আর বেশি দিন বাকি নেই। তারপরে সে গলা খাকারি দিয়ে বলল, তামান্না, তুমি ডাক্তার মানুষ, বললে বুঝবে সাদাত স্যারের আসলে একটা সাইকোলজিস্ট প্রবলেম আছে। ক্যাপ্টেন ফারুক তার কথা শেষ করার আগেই তামান্না ঠান্ডা গলায় বলল, জানি স্যার, ফ্ল্যাট এফেক্ট। ক্যাপ্টেন ফারুক বড়সড় ধাক্কার মতো খেলো, তোতলে বলল, তুমি জানো? মাথা ঝাঁকালো তামান্না, শান্ত স্বরে বলল। সাদাত স্যারই আমায় বলেছেন। দীর্ঘ সময় তামান্নার দিকে তাকিয়ে রইল ক্যাপ্টেন ফারুক, নরম গলায় বলল, তাহলে আর কিছু বলার নেই তামান্না, তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারো। আমার সিদ্ধান্ত নেওয়ার কিছুই নেই স্যার। মেজর সাদাত নিজেই আমায় বিদায় হতে বলেছেন। খড়খড়ে কণ্ঠে কথাগুলো বলে দরজার দিকে পা বাড়ালো তামান্না। তামান্না, ক্যাপ্টেন ফারুকের কোমল কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালো তামান্না। ক্যাপ্টেন ফারুক শান্ত কণ্ঠে বলল, সাদাত স্যারের কাউকে ধরে রাখার ক্ষমতা নেই, তাই যুক্তি বিচারে মানুষকে সরিয়ে দেওয়াটাই স্যারের জন্য একমাত্র উপায়। কিন্তু তোমার বেলায় তো এই সত্য খাটে না। পূর্ণ দৃষ্টিতে তামান্নার দিকে তাকিয়ে ক্যাপ্টেন ফারুক তার অসমাপ্ত বাক্য শেষ করল। তাহলে তুমি কেন এই স্যারকে এভাবে ছেড়ে দিচ্ছ? তামান্না হাসির মতো শব্দ করে থেমে গেল, বলল, তাই আমি নিজ দায়িত্বে এখন বিদায় হচ্ছি। স্যার, আপনি বোধহয় আমার কথাগুলো ভালো করে শোনেননি। মেজর সাদাত স্বয়ং আমাকে বিদায় হতে বলেছেন, বুঝেছেন আপনি? ক্যাপ্টেন ফারুক আবারও ছোট্ট নিঃশ্বাস ফেলল, তারপর নিজের বুড়ো আঙ্গুলের দিকে তাকিয়ে থেমে থেমে বলল, সাদাত স্যারকে আজ বেলা 12টার কর্নেল রাকিনের স্কোয়াড মণিকাঞ্চন রিসোর্ট থেকে আনঅফিসিয়ালি অ্যারেস্ট করেছে। বাচ্চাটাকেও সেনাবাহিনীর হাতে, মানে বুঝতে পারছো নিশ্চয়ই। বিনা বেগে বজ্রপাত হলো যেন তামান্নার মাথায়। সে হতভম্ব কণ্ঠে বলল, সরি স্যার। ক্যাপ্টেন ফারুক শান্ত স্বরে বলল, স্যার অ্যারেস্ট হওয়ার ঠিক আগ মুহূর্তে আমাকে ফোন দিতে পেরেছিল, দ্যাটস ইট। তামান্না ধপাস করে চেয়ারে বসে পড়ল। তার আশেপাশের দুনিয়া যেন থেকে থেকে দুলছে। মেজর সাদাত আর বাচ্চাটা সেনাবাহিনীর কবজায়, মানে সবকিছু শেষ। তামান্না কিছুটা ধাতস্থ হয়ে বলল, কিন্তু সেনাবাহিনীর তো প্রশ্নই আসে না এই কাহিনীর সাথে জুড়ে যাওয়ার। কর্নেল রাকিন মেজর জেনারেল শাহিন সাদাত, মানে সাদাত স্যারের বাবার স্কোয়াডে ছিল এক সময়। মেজর জেনারেল শাহিন সাদাতের জন্য নিজের গলা কাটতেও রাজি সে। এছাড়া আর কারো জন্য আনঅফিসিয়াল অ্যারেস্টের মতো এত বড় রিস্ক নেবে না কর্নেল রাকিন। ক্যাপ্টেন ফারুক নিচু গলায় বলল। তামান্না ঠোক গিলল। আপনি বলতে চাইছেন? ক্যাপ্টেন ফারুক শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আমার ধারণা মেজর জেনারেল শাহিন সাদাতই মেজর সাদাতের এই আনঅফিসিয়াল অ্যারেস্টের পেছনের মূল হোতা। মেজর সাদাত তার বাবার নির্দেশেই অ্যারেস্টেড হয়েছে।
তামান্না অল্প অল্প কাঁপছে। এর আগে এতটা অসহায় লাগেনি তার। এর আগে মেজর সাদাত শক্ত হাতে তার বিপদ সামলেছে। তামান্না জানে এবার মেজর সাদাত তা পারবে না। নিজের বাবার বিরুদ্ধে এই লড়াইয়ের মাঝখানে নিজের অতি প্রিয় বোন শাওলি সাদাতের ছায়া দেখবে সে। তামান্না নিজের অজান্তেই কাপা গলায় বলল, আমি কি করব এবার? কিছু একটা তো করতে হবে, মেজর সাদাতকে তো বের করে আনতে হবে। বাচ্চাটা কি ভয় পাচ্ছে ওখানে? ক্যাপ্টেন ফারুক এবার অসম্ভব শান্ত কণ্ঠে বলল, তামান্না, মেজর সাদাতকে হেল্প করা মানে নিজে একেবারে অফিসিয়ালি সেনাবাহিনীর বিরুদ্ধে চলে যাওয়া। পারবে তুমি? নিজের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলে একটা অচেনা বাচ্চাকে বাঁচানোর অসম্ভব লক্ষ্য ছোটার মতো বোকামি তুমি করবে? তামান্না বাস্তবতার আকস্মিক এই ধাক্কা একেবারে বোবা হয়ে গেল। ক্যাপ্টেন ফারুক মৃদু হাসলো। কষ্ট হচ্ছে না বাছাই করতে? নিজেকে বেছে নিলে তুমি সারা জীবন নিজেকে স্বার্থপর হিসেবে দোষ দিয়ে যাবে। মেজর সাদাতকে বেছে নিলে নিজের এত কষ্টে গড়ে তোলা ক্যারিয়ার নষ্টের জন্য নিজেকে দোষ দিতে যেতে দুটোরই শেষ ফলাফল এক, নিজেকে বোকার মতো দোষে যাওয়া। মেজর সাদাত চায়নি তোমাকে দুটোর একটা বেছে নেওয়ার শাস্তিটা দিতে। আশা করছি বুঝতে পারছো কেন মেজর সাদাত তোমাকে এই কাহিনী থেকে সরাতে চেয়েছে। শেষ বাক্যটা কঠোর শোনালো ক্যাপ্টেন ফারুকের গলায়। তামান্নার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বাস্তবতা যে কতটা ভয়ানক হতে পারে তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। ক্যাপ্টেন ফারুক অবশ্য তাতে বিচলিত হলো না, নির্দয়ের মতো বলতে লাগলো, মেজর সাদাত নিজেই চান না তোমাকে এই ঝামেলায় টানতে, কাজেই তোমার কিছু করার নেই। ইউ ক্যান গো। তামান্না দীর্ঘ সময় নিল উত্তরটা দিতে। চোখের পানি মুছে শান্ত স্বরে বলল, সরি স্যার, মেজর সাদাতকে এভাবে বিপদে ফেলে রেখে আমি যাব না। চলে যাক আমার ক্যারিয়ার। কেন? শীতল কণ্ঠে প্রশ্ন করলো ক্যাপ্টেন ফারুক। তামান্না গালে লেগে থাকা পানি মুছে ক্যাপ্টেন ফারুকের চোখে চোখ রাখলো। কোনো কারণ নেই স্যার, আমি নিজেও জানি না আমি কেন মেজর সাদাতকে হেল্প করছি। আসলে কি তাই? জহরুল, তুমি বলছো আমার দামড়া ছেলে তার স্কোয়াডের মেডিকেল অফিসার ক্যাপ্টেন তামান্না আর একটা 10 বছরের বাচ্চাকে নিয়ে মণিকাঞ্চন রিসোর্টে থানা গেড়েছে? মেজর জেনারেল শাহিন সাদাত টেবিল আলতো করে টোকা দিতে দিতে বললেন। সার্জেন্ট জহুরুল হক হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালো। মেজর জেনারেল শাহিন সাদাতের কথায় সে প্রায় 1.5 বছর মেজর সাদাতের উপর লুকিয়ে নজর রাখছে। মেজর সাদাতের স্কোয়াডে তার আচমকা ট্রান্সফারের কারণও এটাই। এই 1.5 বছরে মেজর সাদাতের অসংখ্য পাগলামির ব্যাপারে সে মেজর জেনারেল শাহিন সাদাতকে রিপোর্ট দিয়েছে। শাহিন সাদাত প্রত্যেকটা পাগলামির কাহিনী শান্তমুখে গ্রহণ করেছেন। তার ভ্রুটুকু পর্যন্ত এতটুকু কাঁপেনি। তবে তার ছেলের এবারের পাগলামিটা একেবারে মাত্রা ছাড়িয়ে গেছে। এজন্যই বোধহয় মেজর জেনারেল শাহিন সাদাতের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। নিজের অস্থিরতা আড়াল করার জন্য ক্রমাগত টেবিলে আঙ্গুল ঠুকছেন এই বাঘা জেনারেল। তুমি এখন যেতে পারো জহরুল। আই এপ্রিসিয়েট ইউর গুড জব। দীর্ঘ নীরবতা ভেঙে ভারী গলায় বললেন মেজর জেনারেল শাহিন সাদাত। জহুরুল বের হয়ে যাওয়ার আগেই বাইরে অপেক্ষারত কর্নেল রাকিন ভেতরে ঢুকলো। সার্জেন্ট জহুরুল চমকে উঠল। কর্নেল রাকিন মেজর জেনারেল শাহিন সাদাতের সরাসরি ছাত্র। শাহিন সাদাতের জন্য নিজের গলা কাটতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না সে। কর্নেল রাকিনকে এই ঝামেলায় জড়ানো মানে বেশ ভালো রকমের সমস্যা পাকিয়েছে মেজর সাদাত। কড়া শাস্তি অপেক্ষা করছে তার জন্য। আর মেজর জেনারেল শাহিন সাদাতের পক্ষ থেকে এই শাস্তি বাস্তবায়ন করবে কর্নেল রাকিন। সার্জেন্ট জহুরুল আচমকায় তীব্র অপরাধ বোধে ভুগতে লাগলো। মেজর সাদাত আধা পাগলা হতে পারে, কিন্তু আর 10টা স্কোয়াড লিডারদের মতো না। মেজর সাদাতের উপস্থিতিতে নিজের স্কোয়াডের সর্বনিম্ন র্যাঙ্কের অফিসার কেউ কেউ অপমান করার সাহস পায় না। ডাক্তার আমিনুলের মতো বদ মির্জাফরটা মারা যাওয়ার পরও তাকে নিয়ে একটা বাজে কথা বলার অনুমতি ছিল না স্কোয়াডে। এরকম একটা মানুষকে ফাঁসিয়ে দিয়ে গুপ্তচর বৃত্তি করাটা কড়া ঘা দিচ্ছে সার্জেন্ট জহুরুলের বিবেকের দরজায়। সার্জেন্ট জহরুল, আমি তোমাকে যেতে বলেছি। মেজর জেনারেল শাহিন সাদাতের কঠিন কণ্ঠে বাস্তবে ফিরল সার্জেন্ট জহুরুল। ছোট্ট নিঃশ্বাস ফেলে দরজার দিকে পা বাড়ালো সে। মেজর সাদাতের জন্য কিছু করা মানে মেজর জেনারেল শাহিন সাদাতের বিরুদ্ধে যাওয়া। এই কাজটা সার্জেন্ট জহুরুল করতে পারবে না। মেজর জেনারেল শাহিন সাদাতের কাছে সে ভয়ানক রকমের ঋণী। এতটাই যে সারা জীবন ধরে নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে মেজর জেনারেল শাহিন সাদাতের কথাই মানতে হবে তাকে। এই ঘটনার ঠিক 27 ঘন্টা পরে কর্নেল রাকিনের স্কোয়াড মেজর সাদাতকে ধরে এনেছে। মেজর সাদাত বাধা দেওয়ায় খুব বেশি সুযোগ পায়নি, কিংবা কে জানে হয়তো বাধা দেওয়ার ইচ্ছেও তার ছিল না। কর্নেল রাকিন আর তার লোক মোটামুটি বিনা দাধে মণিকাঞ্চন রিসোর্টে ঢুকে গেছে। মেজর সাদাতের রুমটা কোথায় সেটা জানতে একটু ঝামেলা হয়েছে। রিসোর্ট ম্যানেজার রফিকুর রহমান কিছুই বলতে রাজি হচ্ছিল না। কর্নেল রাকিনের সাথে এক ছোকরা লেফটেন্যান্ট বন্দুকের এক কুদোই তাকে ঠান্ডা করে দিয়েছে। মেজর সাদাত তার রুমেই ছিল। হুড়মুড় করে একগাদা অস্ত্রধারী সেনা অফিসারকে ঢুকতে দেখেও তার চেহারায় বিশেষ কোনো পরিবর্তন হলো না। সে সহজ গলায় বলল, আব্বা পাঠিয়েছে আপনাকে?
কর্নেল রাকিন উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। সে পাশের অফিসারকে মেজর সাদাতের হাতে হাত করা পড়াতে ইশারা করলো। মেজর সাদাত শান্ত স্বরে বলল, এইসব সিনেমাটিক কাজকর্মের কোনো প্রয়োজন নেই, আমি এমনিতেই যাব। কর্নেল রাকিন কিছু বলার আগে মেজর সাদাতের আড়ালে লুকিয়ে থাকা 10 বছরের বাচ্চাটা উকি দিল। ভয়ে কুঁকড়ে আছে, কিন্তু বড় বড় চোখে তাকিয়েও আছে। মেজর সাদাত বাচ্চাটার হাত শক্ত করে ধরে আবারও আড়াল করে দাঁড়ালো। কর্নেল রাকিন হাই তুলল। এ বাচ্চা কি হয় তোমার? মেজর সাদাত মুচকি হাসলো। প্রশ্নের উত্তর না দিয়ে বাচ্চাটার দিকে ফিরে অভয়দানের ভঙ্গিতে মাথা দোলালো। নরম গলায় বলল, ইটস ওকে, ওরা তোমাকে কিছু করবে না। একটু থেমে যোগ করলো সে। করতে পারবে না। কর্নেল রাকিন কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল। মেজর সাদাতের কথাগুলো আড়ালে লুকিয়ে থাকা প্রচ্ছন্ন হুমকি কর্নেল রাকিন বুঝতে পারলো বলেই আর অযথা কোনো ঝামেলায় গেল না। বাচ্চাটাকে কিংবা মেজর সাদাত কেনই বা জানপ্রাণ দিয়ে আগলে রাখছে, এসবের কিছুই তার জানার প্রয়োজন নেই। কর্নেল রাকিনের কাজ হচ্ছে ছোকরা মেজরকে অক্ষত অবস্থায় কানে ধরে তার বাবার কাছে নিয়ে যাওয়া। সেটা যত সহজে হবে ততই উত্তম। মেজর সাদাত আর বাচ্চাটাকে এখন সাভার সার্কিট হাউসের নিচতলা একটা মরিচা পড়া রুমে রাখা হয়েছে। এক পাশে টেবিল আর দুটো চেয়ার রাখা, অন্য পাশে একটা সিঙ্গেল খাট রাখা। সম্ভবত গার্ডদের অব্যবহৃত রুম এটা। মেজর সাদাত কোনো চেয়ারে বা খাটে বসলে পারত, তা না করে সে দেয়ালে হেলা নোংরা বেঝেতে পা ছড়িয়ে বসে আছে। মেজর সাদাতের পাশে বাচ্চাটাও হাঁটু মুড়ে চুপচাপ বসে আছে। অন্য বাচ্চা হলে এতক্ষণে কান্নাকাটি করে অস্থির করে ফেলতো, কিন্তু এই বাচ্চা তার সারা জীবনে এরকম বদ্ধ ঘরে আটকে থেকে পার করেছে। তার কাছে এই পরিস্থিতি খুব একটা অচেনা না। মেজর সাদাতের মধ্যে ভয়ানক রকমের অস্থিরতা কাজ করছে। কর্নেল রাকিনকে দেখে সে বুঝে গেছে পুরো ঘটনার পিছনের কলকাঠি নাড়ছে তার আব্বা। মেজর সাদাতের আর কারোর সাথে লাগতে গেলে সমস্যা হবে না, কিন্তু মেজর জেনারেল শাহিন সাদাতের কথা আলাদা। এখন নিজের অতীব ক্ষমতাশীল বাবার সাথে লাগার মতো সময় বা সামর্থ্য কোনোটাই নেই তার। ভাবনার এক পর্যায়ে দরম করে দরজাটা খুলে গেল। দরজার উপর থেকে ভেতরে পা রাখলেন মেজর জেনারেল শাহিন সাদাত। অসম্ভব বুদ্ধিমান মানুষটার চেহারার প্রত্যেকটা ভাঁজে ভাঁজে যেন তীব্র কাঠিন্য ফুটে উঠছে। মেজর সাদাত উঠে দাঁড়ালো। বাচ্চাটাও যেন পরিস্থিতির আচমকায় দিক পরিবর্তনটা ধরতে পেরেছে। সেও মেজর সাদাতের আড়ালে নিজেকে লুকিয়ে ফেললো। বাচ্চাদের ষষ্ঠ ইন্দ্রিয় বেশ সক্রিয় থাকে, তাই সে সম্ভবত বুঝে গেছে মেজর সাদাতই এখন তার একমাত্র নিরাপদ আশ্রয়। মেজর জেনারেল শাহিন সাদাত কঠোর চোখে মেজর সাদাতের দিকে তাকালেন, শীতল কণ্ঠে বললেন, এই বাচ্চা কে? মেজর সাদাত নির্বিকার মুখে উত্তর দিল, আমার ছেলে অনিক সাদাত, তোমার একমাত্র নাতি। অনি, তোমার দাদাজানকে সালাম দাও। অনি ফ্যাল করে তাকিয়ে রইল। সালাম দেওয়ার ব্যাপারে সম্পর্কে কোনো ধারণা নেই তার। মেজর জেনারেল শাহিন সাদাত কোনো মতে রাগ সামলালেন, চিবিয়ে বললেন। কথা নেই বার্তা নেই, ছেলে পয়দা করে ফেলেছো? মেজর সাদাত হাসি কণ্ঠে বলল, অনেকটা তাই। আর নিজেকে সামলানোর কোনো প্রয়োজন বোধ করলেন না। মেজর জেনারেল শাহিন সাদাত ঠাস করে একটা থাপ্পড় মারলেন তার ছেলের গাল বরাবর। মেজর সাদাত আচমকাই মারের জন্য অনেকটাই প্রস্তুত ছিল। প্রচণ্ড জোরে মারা চটটাতে ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ল তার চিবুক বেয়ে। মেজর জেনারেল শাহিন সাদাতের রাগ তাতে বিশেষ কমল না। ছেলের হাঁটু বরাবর প্রচণ্ড জোরে লাথি মেরে বসলেন তিনি। মেজর সাদাত এবারে ধাক্কাটা সামলাতে পারল না, বুট পরা পায়ের লাথিতে হাঁটু গেড়ে বসে পড়ল। মেজর জেনারেল শাহিন সাদাত চাপা স্বরে বললেন, অতিরিক্ত স্বাধীনতা দিয়ে ফেলেছি আমি তোমাকে, এতটাই যে তোমার বোধ বিবেচনায় লোপ পেয়েছে তাতে। মেজর সাদাত উত্তর দিতে গিয়েও দিতে পারল না। আবারও তার পুরনো অসুখ মাথাচাড়া দিচ্ছে। প্রচণ্ড রকম কাশি শুরু হয়েছে তার। কাশির সাথে ফিনকি দিয়ে রক্ত গড়ালো তার মুখ থেকে। ছিটকে পড়া রক্তে অনেকখানি ভিজে গেল মেঝেটা। শাহিন সাদাত তার ছেলের দিকে এগিয়ে যাওয়ার আগে বাচ্চাটা মেজর সাদাতকে আড়াল করে দাঁড়ালো। মেজর জেনারেল শাহিন সাদাত শীতল কণ্ঠে বললেন, বাচ্চা হলেও তেজ তো ভালোই আছে দেখছি। মেজর জেনারেল শাহিন সাদাতের কথা শেষ হওয়ার আগে বাচ্চাটা সাপদের মতো চোখ তুলে তাকালো। তার তামাটে চোখে বুনো হিংস্রতা। শাহিন সাদাত থমকে গেলেন। তিনি খুব ভালো করে বুঝতে পারছেন যে এই বাচ্চাটা বিপজ্জনক, কিন্তু তার চেয়েও ভয়ানক ব্যাপার হলো বাচ্চাটার এই হিংস্র মূর্তির পিছনে তার ছেলে সাইদ সাদাতের ছায়া দেখছেন শাহিন সাদাত। আচমকায় পুরো ঘরটা জুড়ে দম আটকানো একটা ভাব চলে এলো। অর্থহীন কর্কর শব্দ করে রুমের হলুদ বাতিটা দপদপ করে জ্বলছে আর নিভছে। পরিস্থিতির ভয়াবহতা তাতে আরো গাঢ় হচ্ছে। ভয়ঙ্কর উত্তেজনাময় কিছু মুহূর্ত পার হলো। মেজর সাদাতকে নিজেকে সামলে নিতে কিছুক্ষণ লাগলো। তারপরই সে চিৎকার করে উঠল, আব্বা প্লিজ। মেজর সাদাতের কথায় বাস্তবে ফিরলেন মেজর জেনারেল শাহিন সাদাত, কিন্তু তার শব্দের বাচ্চাটা তখনও আক্রমণাত্মক ভঙ্গিতে তাকিয়ে আছে। মুখ থেকে হিসিসে জাতীয় শব্দ বের হচ্ছে তার। মেজর সাদাতের মাথা তখনও ঘুরছে। সে তবুও টেনে হিচড়ে নিজেকে এগিয়ে নিল। বাচ্চাটার কাছে গিয়ে 2 হাত দিয়ে বাচ্চাটার চোখের সাপদের দৃষ্টিটা ঢেকে দিল সে। আবারও রক্ত গড়ালো মেজর সাদাতের মুখ থেকে। তবুও সে অনেক কষ্টে 3টা শব্দ উচ্চারণ করলো, অনি প্লিজ স্টপ।
মেজর সাদাত বাচ্চাটার চোখটা ঢেকে দিতে বাচ্চাটার হিংস্র ভাবটা অনেকখানি কমে গেল। বাকিটুকু মেজর সাদাতের নরম গলার অনুরোধের কারণে গায়েব হয়ে গেল। বাচ্চাটা এবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো, কান্নার মাঝখানেই বলতে লাগলো, স্কোয়াড অনিয়ন ইজ স্কোয়াড। মেজর সাদাত কি করবে বুঝতে না পেরে বাচ্চাটার মাথায় হাত রাখলো আর বাচ্চাটা তাকে আঁকড়ে ধরে ফুপাতে লাগলো। মেজর সাদাত কিছুটা থমকে গেল। বাচ্চাকে কিভাবে শান্ত করতে হয় এই বিষয়ে তার কোনো রকম ধারণাই নেই, কিন্তু তামান্নাকে দেখতেও বাচ্চাটাকে পিঠে হাত বুলিয়ে ঘুম পাড়াতে মেজর সাদাত আলতো হাতে বাচ্চাটার পিঠে ছোট ছোট চাপড় দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যে বাচ্চাটার ফোপানি থেমে গেল। মিনিট দশেকের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল বাচ্চাটা। সম্ভবত বাচ্চাটা যখনই তার অতিমানবীয় শক্তি ব্যবহার করা শুরু করে তখনই তার উপরে প্রচণ্ড প্রেশার পড়ে। সেই ধাক্কা সামলে নিতে তার শরীর যত দ্রুত সম্ভব তাকে ঘুমের জগতে টেনে নিয়ে যায়। হয়তো এই সামান্য বিশ্রামটা এই ছোট্ট বাচ্চাটার জীবনী শক্তিটা জিইয়ে রাখে। মেজর সাদাত বাচ্চাটাকে আস্তে করে কোলে নিয়ে উঠে দাঁড়ালো, তারপর যত্ন করে পাশের বিছানাতে শুইয়ে রাখলো। বাচ্চাটার মাথার নিচে সাবধানে তেল চিটচিটির বালিশটা টেনে দিল, তারপর ঘুরে নিজের জন্মদাতার মুখোমুখি হলো সে। মেজর জেনারেল শাহিন সাদাত এই 20টা মিনিট স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তার ছেলের কাজকর্ম দেখেছেন। মেজর সাদাতের মধ্যে এই কোমল অংশটা এর আগে কখনো দেখেননি শাহিন সাদাত, তাই হুট করেই বাধা দিতে বড় বাদ ছিল তার। কেন জানি তার স্ত্রী তাহমিনার অভিমানী মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। কত বছর আগে তার জীবন থেকে হারিয়ে গিয়েছে তাহমিনা, অথচ শাহিন সাদাতের স্মৃতিতে এখন এতটা জীবন্ত তার অর্ধাঙ্গিনী। স্যার, মেজর সাদাতের কথায় বাস্তবে ফিরলেন শাহিন সাদাত। ছেলেটা হাতের উল্টো পিঠ দিয়ে তার মুখে লেগে থাকা রক্ত মুছছে। শাহিন সাদাত ছোট্ট নিঃশ্বাস ফেলে একটা চেয়ার টেনে বসলেন। টেবিলের অন্য প্রান্তে চেয়ারের দিকে ইশারা করে শীতল কণ্ঠে বললেন, বসো। মেজর সাদাত চেয়ার টেনে শাহিন সাদাতের মুখোমুখি বসলো। এখনো তার মাথাটা ঘোলাটে লাগছে, ঠোঁটের কোণের কেটে যাওয়া অংশটা থেকে ব্যথা করছে। জোরে জোরে শ্বাস টানল মেজর সাদাত। এখন মাথা ঠান্ডা রাখতে হবে তার। মেজর জেনারেল শাহিন সাদাতের সাথে ভয়ানক রকমের স্নায়ুর লড়াই নইলে হার নিশ্চিত। শাহিন সাদাত শান্ত কণ্ঠে বললেন, এই বাচ্চাটা হ্যাপি ফ্যামিলি হাসপাতালের হিউম্যান এক্সপেরিমেন্টের সাবজেক্ট, ঠিক না? দীর্ঘ সময় নিজের জন্মদাতার দিকে তাকিয়ে রইল মেজর সাদাত। এই একটা প্রশ্নের সূত্র উপরে তার তামান্না, ক্যাপ্টেন ফারুক আর সবার ভবিষ্যৎ ঝুলছে। মেজর সাদাত ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এই তথ্য আমি আপনাকে দেব না স্যার। হ্যাপি ফ্যামিলি হাসপাতালের কেসটা ক্লোজ হয়ে গেছে। এই সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। শাহিন সাদাত ঠান্ডা হাসি হাসলেন। তার ছেলে বোকার মতো কথা ঘুরাচ্ছে। শাহিন সাদাত টেবিলে টোকা দিল, তাহলে তুমি বলছো এই বাচ্চা তোমার ছেলে? কথা নেই বার্তা নেই, একটা 10 বছরের বাচ্চার বাপ হয়ে বসে আছো। জন্মদাতা হওয়াটা এতটা সোজা? মেজর সাদাত চোখ তুলে তাকালো, সহজ গলায় বলল, জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? আপনি কি পেরেছেন মেজর জেনারেল শাহিন সাদাত? মেজর জেনারেল শাহিন সাদাত আচমকা বড় ধরনের ধাক্কা খেলেন। তার ছেলে কখনো এভাবে কথা বলে না। তাহলে কি? শাহিন সাদাতের চিন্তাটা কি করে যেন পড়ে ফেললো মেজর সাদাত। শীতল এক টুকরো হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণেও। মেজর সাদাত শান্ত কণ্ঠে বলল, আব্বা, 2019 শুরুর দিকে কঙ্গো পিস মিশনের কথাটা মনে আছে? আমার প্রথম মিশন ছিল। ওই পিস মিশনে বাংলাদেশে পিস কিপিং কমান্ডের কাছে একদল মানব পাচারকারীর লোকেশন লিক হয়ে যায়। 40টা বাচ্চা তাদের হাতে আটকা ছিল। আমাদের একটা টিম সেই লোকেশনে বাচ্চাদের উদ্ধারের জন্য যায়। বাচ্চাগুলো উদ্ধার করার ঠিক 10 মিনিট আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কমান্ড আছে অপারেশন ক্যান্সেল করার জন্য। ওই দেশের হোম মিনিস্ট্রি নাকি তাদের দেশের অভ্যন্তরীণ সমস্যাতে বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ চাচ্ছে না। আমাদের অপারেশনটা ক্যান্সেল করতে হয়। ফলশ্রুতিতে 40টা বাচ্চা মারা যায়। মেজর জেনারেল শাহিন সাদাত স্থির চোখে তাকিয়ে রইলেন, কোনো উত্তর দিলেন না। মেজর সাদাত অবশ্য কোনো উত্তরের আশাও করেনি। সে চেয়ারে হেলান দিয়ে বলল, আমি ওই ফেইল্ড অপারেশনের পর পুরোপুরিভাবে ইনসোমনিয়ার রোগী হয়ে যাই। আমার মতো একটা আবেগ অনুভূতি বিপর্যিত মানুষের 2 বছর লেগেছে এই ভয়ানক ট্রমা থেকে ফিরতে। মেজর জেনারেল শাহিন সাদাত খসখসে গলায় বললেন, এই তথ্য আমি জানি সাইদ। মেজর সাদাত টেবিলের দিকে ঝুঁকে এগিয়ে এলো, শানিত কণ্ঠে বলল, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাখোয়াজ অর্ডারটা কেন এসছে সেটা বুঝতে আমার বেশি দিন সময় লাগে না স্যার। আমার অতীব ক্ষমতাশীল পুত্র স্নেহ অন্ধ আব্বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অর্থহীন বুঝ দিয়ে এই অপারেশন ক্যান্সেল করিয়েছিল, ঠিক না? এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখলেন মেজর জেনারেল শাহিন সাদাত। এর মানে তার ছেলে সবকিছু জানে, অথচ এত বছর ভেবে এসেছেন এই নির্মম সত্যটা তিনি সযত্নে আড়াল করতে পেরেছেন তার ছেলের কাছে। মেজর জেনারেল শাহিন সাদাত দ্রুতই নিজেকে সামলে নিলেন। ছেলের দিকে কঠোর চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বললেন, 11 জনের একটা ছোট্ট স্কোয়াড ছিল সেটা সাইদ। এই কয়েকজন সেনা অফিসার 30টা অস্ত্রধারী অমানুষের সাথে লড়তে যাচ্ছিল বোকার মতো। আমি তাই করেছি যা তখন করার দরকার ছিল। আই নিড টু সেভ
মাই সোলজার্স। আর 40টা বাচ্চা, হোয়াট অ্যাবাউট দ্যাম? মেজর সাদাত চাপা কণ্ঠে বলল, দোজ কিডস ওয়ার নট মাই রেসপন্সিবিলিটি, ইউ স্টুপিড। তীব্র কণ্ঠে বললেন শাহিন সাদাত। নীরবতা নামলো রুমটাতে, দম আটকানো দীর্ঘ নীরবতা। অনেকক্ষণ পর মেজর সাদাত শান্ত কণ্ঠে বলল, আমি গত বছর তোমার এই অন্ধ সন্তান প্রীতিকে ঘৃণা করার সময় তীব্র অপরাধ বোধে ভুগছিলাম আব্বা। তোমার এই শেষ কথাটা আমাকে সে অপরাধ বোধ থেকে মুক্তি দিল। মেজর সাদাতের কণ্ঠ কিছুটা ক্লান্ত শোনালো। আব্বা, আম্মা মারা যাওয়ার পর তুমি যে অর্থহীন অপরাধ বোধে ভুগছ, তার সাইড এফেক্ট হচ্ছে তোমার এই অন্ধ সন্তান প্রীতি। আমি এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে চাচ্ছি না। প্লিজ ট্রিট মি লাইক এ আর্মি অফিসার। একটু থেমে সাথে যোগ করলো মেজর সাদাত। আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার। আপনি অন্যান্য সেনা সদস্যের সাহায্য নিয়ে আমাকে কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করার কোনো অধিকার আপনার নেই, জানেন নিশ্চয়ই স্যার। মেজর জেনারেল শাহিন সাদাত শীতল কণ্ঠে বললেন, এতক্ষণ যথেষ্ট ধৈর্য সহকারে আমি তোমার ফরফরানি শুনেছি। তুমি চাচ্ছ তোমাকে আমি যাতে অন্য সব সেনা অফিসারের মতোই ট্রিট করি? বেশ, কাল সকালে আমি তোমাকে আর্মি হেডকোয়ার্টারের হ্যান্ড ওভার করব। তোমার বিরুদ্ধে অভিযোগ কি হতে পারে তা জানো নিশ্চয়ই। কেস রিপোর্ট জাল করা প্লাস হিউম্যান এক্সপেরিমেন্টের একটা বিপজ্জনক সাবজেক্টকে আড়াল করা। শারিত কণ্ঠে তার শেষ বাক্য উচ্চারণ করলেন মেজর জেনারেল শাহিন সাদাত। এবার কিন্তু তোমার সন্তান স্নেহে অন্ধপিতা তোমাকে বাঁচাতে আসবে না, তোমার চামড়া তোমাকেই বাঁচাতে হবে মেজর সাদ্দাত। এই প্রথম মেজর জেনারেল শাহিন সাদাত তার ছেলের পদবি ধরে ডাকলেন। কি রুক্ষ আর শীতলই না শোনালো সেই সম্বোধন। আব্বা, আমি মারা যাচ্ছি। আমার হাতে আর গুনে গুনে 3 মাসের মতো সময় আছে। দুম করে বলে বসলো মেজর সাদাত। থমকে গেলেন মেজর জেনারেল শাহিন সাদাত। বাবা ছেলের মধ্যে যে উত্তপ্ত বাকবিতণ্ডা চলছে তার মধ্যে হুট করে প্রসঙ্গ আসার কথা না। মেজর সাদাত ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমার কফির সাথে ইদানিং রক্ত যাচ্ছে। সামান্য কোনো স্ট্রেসে একেবারে মেঝে মাখিয়ে ফেলছে রক্তকরি করে। আজকে তো তুমি নিজেই দেখলে। মেজর জেনারেল শাহিন সাদাত এবারও কিছু বললেন না। সম্ভবত মেজর সাদাতের কথাগুলো বিশ্বাস করতেই তার কষ্ট হচ্ছে। মেজর সাদাত চোখ তুলে তার বাবার দিকে তাকালো, অসম্ভব শান্ত স্বরে বলল, আশ্চর্যের ব্যাপারটা কি জানো আব্বা? তুমি আসার পর থেকে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছ, কিন্তু একটা বারের জন্য জিজ্ঞেস করনি আমি কেন এইভাবে রক্তকলি করছি। পিনপতন নীরবতা নামলো মরিচা পড়া রুমটাতে। শুধু মেজর জেনারেল শাহিন সাদাত টেবিলের আঙ্গুলের টোকায় হওয়ার শব্দ সে নীরবতাকে আরো বিষণ্ণ করে তুলছে। মেজর জেনারেল শাহিন সাদাতই সেই নীরবতা ভাঙলেন। বরফ শীতল কণ্ঠে বললেন, জিজ্ঞেস করার মতো সময় বা অবস্থা কোনোটাই তুমি রাখনি। মেজর সাদাত শাক করলো, আবারও ধুম করে প্রসঙ্গ পাল্টে বলল, আপনি আমাকে হেডকোয়ার্টারে হ্যান্ডেল করেন আর যাই করেন, আমার কিচ্ছু যায় আসে না। আমার নিজের চামড়া আমি নিজেই বাঁচাতে পারবো স্যার। নিজের উপর অতিরিক্ত বিশ্বাস তোমার, এবং এটাই তোমার সবচেয়ে বড় সমস্যা। শাহিন সাদাত কঠোর কণ্ঠে বললেন। মেজর সাদাতের এই টাইপের বড় বড় কথা একেবারে পছন্দ না তার। এখন তো মনে হচ্ছে অসুখ বিসুখের গল্পটা ও বানানো, বাপের নজরটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। কথা শেষ করে তিনি উঠে দাঁড়ালেন। গটগট করে হেঁটে বের হয়ে গেলেন রুম থেকে। দড়াম করে দরজা লেগে গেল। দরজায় খটখট শব্দে বোঝা গেল তালা লাগানো হচ্ছে রুমটাতে। মেজর সাদাত এখন মোটামুটিভাবে এই রুমের এক রাত্রির কয়েদি। বাইরে পাহারাদার হিসেবে দাঁড়ানো সৈনিক মিজান তালাটা লাগানো শেষ করে মেজর জেনারেল শাহিন সাদাতকে খটাস করে স্যালুট ঠুকলো। মেজর জেনারেল শাহিন সাদাত তখনও রাগে থরথর করে কাঁপছে। নিজের ছেলের উপরের রাগটা তাই বেচারা পাহারাদার সৈনিকের উপর ঝাড়লেন। খ্যাক করে বললেন, এভাবে স্যালুট দেয়? সিম্পল ম্যানার শিখাই নাই তোমাদের? ট্রেনার কে ছিল তোমার? র্যাকিং তো দেখি একদল গাধা ফালছে তোমার স্কোয়াডেই। বেচারা সৈনিক মিজান একেবারে থতমত খেয়ে গেল। তার জানা মতে স্যালুট কোনো ভুল হয়নি, কিন্তু নিচে র্যাঙ্কিং এর বলে এই মেজর জেনারেলের অর্থহীন দুর্ব্যবহার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই সে নিচু গলায় বলল। মেজর জেনারেল শাহিন সাদাতের রাগ ততক্ষণে বেশ কমে গেছে। তিনি বড় করে শ্বাস টানলেন, অপেক্ষাকৃত স্বাভাবিক গলায় বললেন, এই রুমের মধ্যে একটা চরম শয়তানকে আটকে রাখা হয়েছে। শয়তানটা একে তো আমার ছেলে, তার উপর আবার মা মরা বলে কিছু করতে পারছি না, নইলে ওপেন ফিল্ডে শ্যুট করতাম। একটু থেমে সাথে যোগ করলেন মেজর জেনারেল শাহিন সাদাত। বদমাসটার দিকে কড়া নজর রাখবে। সৈনিক মিজান চুপ করে রইল। এতক্ষণ রুমের ভেতরে বাপ ছেলের উত্তপ্ত বাক্য বিনিময়ের পুরোটাই শুনেছে সে। তার কাছে মনে হচ্ছে এই মেজর জেনারেল যেমন বুনোল
তার ঘাটতারা ছেলেও তেমন বাঘা তেঁতুল। কিন্তু সে কথা তো আর এই ক্ষেপে লাল হয়ে থাকা মেজর জেনারেলকে বলা যায় না। বললে কে জানে তাকেই হয়তো ওপেন ফিল্ডে শ্যুট করা হবে। এইসব জেনারেল ফেনারেলকে কোনো বিশ্বাস নেই। সৈনিক মিজানের ভাবনাগুলো মেজর জেনারেলের বাজখাই কণ্ঠে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করবে না। দ্রুত মাথা নাড়ল সৈনিক মিজান, গলা ফাটিয়ে চিৎকার করে বলল। মেজর জেনারেল শাহিন সাদাত সামনের দিকে কয়েক পা এগিয়েও থমকে গেলেন। না চাইতেও মেজর সাদাতের মুখ থেকে ফিনকি দিয়ে পড়া রক্তদৃশ্যের কথা মনে পড়ে গেছে তার। ছেলেটা কি আসলেই অসুস্থ? কিছু বলবে না ভেবেও কেন যেন সৈনিক মিজানের দিকে ফিরলেন শাহিন সাদাত। নিচু কণ্ঠে বললেন, মিজান, আমার ছেলেটা একটু অসুস্থ, খেয়াল রেখো কেমন? কিছুটা অবাক হয়ে মেজর জেনারেল শাহিন সাদাতের দিকে তাকিয়ে রইল সৈনিক মিজান। ভারী সামরিক পোশাকের এই বাঘা জেনারেলের ভেতরে যে একটা কোমল পিতৃ হৃদয় লুকিয়েছে এই তথ্য খুব বেশি মানুষ জানে না। সৈনিক মিজান হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালো, হড়বড় করে বলল। মেজর জেনারেল শাহিন সাদাত আর কথা বাড়ালেন না, নিজের রুমের দিকে হাঁটতে শুরু করলেন। তিনি জানেন আজ রাতে তার ঘুম আসবে না, অসংখ্য রাতের মতো আজ রাতটাও নিদ্রাহীন কাটবে তার। মেজর জেনারেল শাহিন সাদাত আচমকায় তার স্ত্রী তাহমিনা তীব্র অভাব বোধ করলেন। এতটা বছর পরও তার মনে হচ্ছে তাহমিনা বেঁচে থাকলে এসবের কিছুই হতো না। তিনি সমস্ত দুশ্চিন্তা তাহমিনার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকতে পারতেন। রাত 11:30। মেজর সাদাত এতক্ষণ চেয়ারে ঠেস দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। হাত ঘড়িটায় 11:30টায় সেট করা অ্যালার্ম টুকটুক করে বেজে উঠতে চোখ মেলল মেজর সাদাত। এক টুকরো হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। কাজে নামার সময় হয়েছে। মেজর সাদাত খাটের দিকে তাকালো। বাচ্চাটা অনেক আগে উঠে গেছে, এখন সে হাঁটুতে মুখ গুজে চুপচাপ তাকিয়ে আছে। মেজর সাদাত উঠে দাঁড়ালো, বাচ্চাটার সামনে দাঁড়ালো, হাঁটু ভেঙে বসে বাচ্চার মুখোমুখি বসলো সে। বাচ্চাটা মেজর সাদাতকে দেখে আগে যেমন সিটিয়ে যেত এখন ততটা ঘাবড়ে গেল না। মেজর সাদাত শান্ত কণ্ঠে বলল। অনি, ডু ইউ ট্রাস্ট মি? বাচ্চাটা ভয়ে ভয়ে মাথা নাড়ালো, থেমে থেমে বলল, I do. কেন? মেজর সাদাত প্রশ্ন করলো। Mana told so. বাচ্চাটা ঢোক গিলে বলল, মানা মানে তামান্না? তামান্না তোমাকে বলেছে আমাকে ট্রাস্ট করতে? মেজর সাদাতের শান্ত কণ্ঠে কিছুটা কাঁপন ধরল। হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালো বাচ্চাটা। মেজর সাদাত আপন মনে একটু হেসে ফেললো। কি অদ্ভুত রে মেয়েরে বাবা, এত রাগ দেখালো মেজর সাদাতের সামনাসামনি, কিন্তু আড়ালে ঠিকই। আবারও হাতঘড়ির অ্যালার্মের শব্দে ভাবনার জাল ছিল মেজর সাদাতের। হাতঘড়ির দিকে তাকালো সে। ফসফরাসের প্রলেপযুক্ত ডায়ালে 11:45 লেখাটা জলজল করে জ্বলছে। সময় নেই হাতে। মাথার ভিতরে যেন গর্জে উঠল একটা কণ্ঠ। মেজর সাদাত বাচ্চাটাকে 2 হাত দিয়ে তুলে নিচে নামালো, মেঝেতে দাঁড় করিয়ে দ্রুত কণ্ঠে বলল, এখন থেকে অনেক রকম ঘটনা ঘটবে, কিন্তু দুনিয়া উল্টে গেলে তোমার টেলিকাইনেসিস পাওয়ার কাজে লাগানোর চিন্তা করবে না। নেভার এভার ইউজ দ্যাট পাওয়ার। বাচ্চাটা থতমতকে তাকিয়ে রইল, কি বলবে বুঝতে পারছে না। মেজর সাদাত হ্যাচকা টানে রুমের বদ্ধ জানালায় ঝুলতে থাকা রংজ্বালা পর্দার কোণা থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে ফেললো। লম্বাটে কাপড়টা দিয়ে বাচ্চাটা চোখ বাঁধার জন্য এগিয়ে যেতে বাচ্চাটা হিসিয়ে উঠল, 2 পা পিছিয়ে গেল সে। বাচ্চাটার অবস্থা বুঝতে পারছে মেজর সাদাত। বাচ্চাটার চোখ তার একমাত্র অস্ত্র। এই অস্ত্রটা আড়াল করা মানে তার বড় রকমের অসহায় হয়ে পড়া। মেজর সাদাত বাচ্চাটার চোখে চোখ রাখলো। সময় নষ্ট করার সময় নেই তার। কঠোর কণ্ঠে বলল, হোয়াট ডিড তামান্না টোল্ড ইউ? বাচ্চাটা কাপা গলায় বলল। Try to trust you no matter why. মেজর সাদা তার কথা না বাড়িয়ে বাচ্চাটাকে টেনে সামনে আনলো, তারপর শক্ত করে ধরে বাচ্চাটার কাপড় দিয়ে চোখ জোড়া বেঁধে দিল। বাচ্চাটা বাধা দিল না। মেজর সাদাত ফিসফিস করে বলল, দুনিয়া উল্টে গেলেও চোখের কাপড় সরাবে না, কেমন? বাচ্চাটা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে মাথা নাড়ালো। মেজর সাদাত একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো, তারপর দরজার দিকে তাকালো। দরজাটা বেশ পুরনো আমলের, ভারী স্টিল দিয়ে তৈরি, কাঁচ সমান উচ্চতায়, ছোট একটা জানালার মতো ফোকর, ভারী কাছে আটকানো। সম্ভবত গার্ডদের উপর নজরদারির জন্য ব্যবহার করা হতো দরজার এই ছোট জানালা। সেদিকে তাকে মেজর সাদাতের চোখ জোরে আলো আধারে একবার ঝিকিয়ে উঠল। শিকারে নামার আগে নিশিচারি প্রাণীর চোখও ঠিক এমন করেই জ্বলজ্বল করে। রাত 11:55। সৈনিক মিজানের চোখে একটু ঘুম নেমে এসেছিল। এর মধ্যে দরজায় দরাম করে শব্দে সে ধর্মর করে উঠে বসলো। তারপর অবশ্য সে যা দেখলো তাতে তার কলিজা নড়ে উঠল। দরজার উপরের অংশে মেজর সাদাতের রক্তমাখা মুখ, চিবুক বেয়ে তাজা রক্ত গড়াচ্ছে। মেজর সাদাত এক হাত দিয়ে স্বচ্ছ কাছে হাত রাখলো, রক্তে ভেজে 5 আঙ্গুলে ছাপ পড়ে গেল কাছে। সৈনিক মিজান মিনিট 2-এর জন্য হাঁ হয়ে তাকিয়ে রইল, তারপরই পাগলের মতো ছুটে দরজার তালা খুলতে লাগলো। মেজর জেনারেলের ছেলে মেজর সাদাত এভাবে রক্ত বমি করছে। এই অবস্থায় মেজর সাদাতের কিছু হলে মেজর জেনারেল শাহিন সাদাত তার কল্লা ছিঁড়ে ফেলবে।
দ্রুত হাতে দরজা খোলার পরপরই দ্বিতীয় চমক খেলো সৈনিক মিজান। মেজর সাদাতের মোটেও রক্ত বমি টাইপের কিছুই হয়নি। সে খুব পুরানো একটা ট্রিক্স ব্যবহার করেছে। হাত কামড়ে গভীর ক্ষত তৈরি করেছে প্রথমে, তারপর সেই ক্ষত থেকে পড়া রক্তে মুখ মাখিয়েছে। কাছের জানালায় একটু অভিনয় করেছে, তাতেই পটে গেছে বেচারা। এখন সৈনিক মিজান দরজা খুলতে হাঁটু বরাবর লাথি মেরে তাকে নিচে বসিয়ে দিল মেজর সাদাত। চমকের ধাক্কা শেষ হওয়ার আগে বিদ্যুৎ বেগে মেজর সাদাত সৈনিক মিজানের ঘাড় বরাবর কনুই দিয়ে জোরে আঘাত করলো। বেশি জোরে মারলে ঘাড় ভেঙে যাওয়ার বড় রকমের একটা সম্ভাবনা ছিল, সেজন্য মেপে আঘাতটা করলো সে। কোক জাতীয় একটা শব্দ করে চোখ উল্টে মেঝেতে পড়ে গেল সৈনিক মিজান। চমক পুরোপুরি কাটার আগে জ্ঞান হারালো সে। মেজর সাদাত মুখের রক্ত মুছলো, বাচ্চাটার হাত ধরে ছুটলো সে। হাতে বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যে কর্নেল রাকিনের স্কোয়াড শকুনের মতো ঘিরে ধরবে তাকে। অবশ্য বেশি দূর যেতে পারলো না সে, করিডোরে থমকে গেল। বাচ্চাটা চোখ বাঁধা অবস্থায় অন্ধের মতো অনুসরণ করছিল তাকে। মেজর সাদাত থামতেই হুমড়ি খেয়ে মেঝেতে পড়তে নিল বাচ্চাটা। মেজর সাদাত সময় মতো ধরে না ফেললে নির্ঘাত আছাড় খেয়ে নাক ফাটাতো। মেজর সাদাত বাচ্চাটাকে সাবধানে নিজের আড়ালে ঠেলে দিল, তারপর সামনে দাঁড়ানো রিভলভার ধরা ছায়ামূর্তির চোখে চোখ রাখলো সে। অসম্ভব শান্ত কণ্ঠে বলল মেজর সাদাত। সার্জেন্ট জহুরুল, রাইট? সার্জেন্ট জহুরুলের বুড়ো আঙ্গুল পিস্তলের ট্রিগার স্পর্শ করলো। কঠোর কণ্ঠে বলল সার্জেন্ট জহুরুল। রুমে ফিরে যাওয়াটাই আপনার জন্য ভালো হবে সাদাত স্যার। মেজর সাদাত কৌতুকের চোখে তাকালো, তরল গলায় বলল। মেজর সাদাত নরম গলায় বলল, I don't think that's an option anymore. সার্জেন্ট জহুরুল, জহুরুল, তোমার হাত কাঁপছে। ফেস টু ফেস শুট আউট করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হয়, এভাবে নার্ভাস হলে টার্গেট মিস হবে। সার্জেন্ট জহুরুল স্তব্ধ হয়ে গেল। মেজর সাদাতের মাথা ঠান্ডা এই তথ্য সে জানে, কিন্তু এমন একটা পরিস্থিতি যেখানে মেজর সাদাতে নিজের স্কোয়াডের লোক তার সাথে বিশ্বাসঘাতকতা করে বসে আছে, সেখানে এই মানুষটা কি করে এত স্বাভাবিক থাকে? সার্জেন্ট জহুরুল আচমকায় তার কারণ ধরতে পারলো। সে বোকা বোকা কণ্ঠে বলল, আপনি জানতেন আমি আপনার উপদেশ পালন করছি? মেজর সাদাত মাথা নাড়ালো, সহজ গলায় বলল, জানতাম। 3 বছর আগে আচমকা তোমার এই ট্রান্সফারে কিছুটা খটকা লাগিয়েছিল। পরে যখন জেনেছি কর্নেল রাকিন আমার আব্বার অতি প্রিয় ছাত্র, তোমার ট্রান্সফারের সুপারিশ করেছে, তখনই বুঝে গেছিলাম আব্বাই কর্নেল রাকিনের দিয়ে সবকিছু করিয়েছে আমার উপরে নজরদারি করার মানুষ রাখার জন্য। সার্জেন্ট জহুরুল কিছু সময়ের জন্য হাঁ করে তাকিয়ে রইল। মেজর সাদাত 3 বছর আগে সব জেনে বসে আছে, অথচ এই 3 বছরে একটা দিনও জহুরুলের মনে হয়নি মেজর সাদাত তাকে বহিরাগতদের মতো মনে করেছে। অথচ নিজের বাপের পাঠানো স্পাই হিসেবে সার্জেন্ট জহিরুলের প্রতি একটা আক্রোশ থাকাই স্বাভাবিক ছিল মেজর সাদাতের। সার্জেন্ট জহিরুল চাপা কণ্ঠে বলল, আপনার তো অনেক আক্রোশ জমে থাকার কথা। মেজর সাদাত দুপা এগিয়ে এসে সার্জেন্ট জহিরুলের একেবারে মুখোমুখি দাঁড়ালো। সার্জেন্ট জহিরুলের তাক করা রিভলভার তার বুকের থেকে 1 ইঞ্চির ও কম দূরে এখন। মেজর সাদাত শান্ত কণ্ঠে বলল, কার উপর আক্রোশ জমা করব? তোমার উপর? তোমার তো কোনো দোষ দেখি না আমি। আব্বার অর্ডার মানতেই তুমি বাধ্য। আমার আব্বার উপর আমি যে পরিমাণে ঝামেলা পাকাই, তাতে আব্বার তো আমার পিছনে চড় লাগানো অস্বাভাবিক কিছু না। মেজর সাদাত কথা থামিয়ে তার হাত ঘড়ির দিকে তাকালো। 12টা 5। সার্জেন্ট জহুরুল, আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আমার হাতে আসলে সময় নেই। মেজর সাদাত কথা শেষ করার আগেই বা হাত দিয়ে খপ করে সার্জেন্ট জহিরুলের রিভলভার চেপে ধরলো। অন্য হাতের কনুই দিয়ে সার্জেন্ট জহিরুলের হাতের 2 হাড়ের সন্ধিস্থলে প্রচণ্ড জোরে ঠুকে দিল। আলগা হয়ে গেল সার্জেন্ট জহিরুলের রিভলভার। এই ফাঁকে হ্যাচকাটানে সেটা নিজের হাতে নিয়ে নিল মেজর সাদাত। হাতের জোড়ার আচমকাই আঘাতে ঝিনঝিনে ব্যথা 1 সেকেন্ডের জন্য অবশ হয়ে গেল সার্জেন্ট জহিরুলের হাতটা। সে ব্যথা সামলে নিতেই দেখলো তার নিজের রিভলভারই তার মাথা বরাবর তাক হয়ে আছে। নিজের অজান্তে সার্জেন্ট জহুরুলের 2 হাত আত্মসমর্পণের ভঙ্গিতে উপরে উঠে গেল। উদ্যত পিস্তল হাতে মেজর সাদাতের চেয়ে বিপজ্জনক কেউ নেই, এই তথ্য 3 বছর ধরে জেনে এসেছে সে। মেজর সাদাত তার পিস্তল নাড়ালো, শান্ত কণ্ঠে বলল, পিস্তলটা ধার নিতে হচ্ছে আমাকে। সরি ফর দ্য ট্রাবল। সার্জেন্ট জহুরুলকে পিস্তলের ইশারা করলো মেজর সাদাত। ইঙ্গিতটা খুব স্পষ্ট। একটু আগে মেজর সাদাত যে রুমে বন্দী ছিল, এখন সেই রুমে সৈনিক মিজানের সাথে সার্জেন্ট জহুরুলকে আটকে রাখবে মেজর সাদাত। সার্জেন্ট জহুরুলের বিশেষ আপত্তি করার মতো অবস্থা বা ইচ্ছে কোনোটাই নেই। মেজর সাদাতের হাতে রিভলভারের গুঁতো খাওয়ার পর সে সুরসুর করে রুমের দিকে হাঁটা শুরু করলো। রুমে ঢোকার পর মেজর সাদাত রুমের দরজা টেনে দেওয়া শুরু করতে সার্জেন্ট জহুরুল নিচু গলায় বলল, স্যার, করিডোরের বাঁ দিকে একটা সরু রাস্তা আছে, ওই রাস্তা ধরে গেলে একটা তালাবদ্ধ দরজা পাবেন, ইমার্জেন্সি এক্সিট ওটা। দরজা খুললেই গেটের রাস্তা পেয়ে যাবেন। অযথা আশেপাশে সেনা অফিসারের সামনে পড়তে হবে না। মেজর সাদাত একটু অবাক হয়ে তাকালো, তারপরে ছোট্ট এক টুকরো হাসি ফুটে উঠলো তার ঠোঁটের কোণে। নরম গলায় বলল মেজর সাদাত,
থ্যাংক ইউ জহুরুল। কথা শেষ করে দরজা টেনে দিল মেজর সাদাত। ঘটাং শব্দে দরজার কড়া লাগিয়ে দিল সে। তারপর পিস্তল পকেটে রেখে ছুটল সে। একটু দূরে বাচ্চাটাকে বসিয়ে রেখে চলে গিয়েছিল সে। সেখানে পৌঁছে বাচ্চাটাকে এক টানে করে তুলে নিল মেজর সাদাত। তারপর ছুটতে লাগলো এমার্জেন্সি এক্সিট ধরে। হাতের ঘড়ি ডায়ালের মিনিটের ঘরের সংখ্যা বদলালো। 12:20 সময় বয়ে চলছে তার আপন গতিতে। ঠিক 5 মিনিট পরে এক্সিট গেট ধরে খোলা আকাশের নিচে দাঁড়ালো মেজর সাদাত আর বাচ্চাটা। এতক্ষণে চাপা উত্তেজনা মুক্ত বাতাসের স্পর্শ অনেকটাই কমে গেল যেন। সামনের গেটে দাঁড়াতেই 5 মিনিটেরও কম সময় লাগবে তার। নিজের অজান্তেই স্বস্তির নিঃশ্বাস ফেললো মেজর সাদাত। কিন্তু সামনে এক পা এগুতে দপ করে জ্বলে উঠল সার্কিট হাউসের সব কটা বাতি। ভেতরে উত্তেজিত শোরগোল খুব ভালো করে বুঝিয়ে দিল মেজর সাদাতকে। তাদের উধাও হওয়ার কাহিনী জেনে গেছে কর্নেল রাকিন আর মেজর জেনারেল শাহিন সাদাত। অযথা ভেবে সময় নষ্ট করলো না মেজর সাদাত। ঝেড়ে ছুট লাগালো গেটের দিকে। সে জানে গেটটা পার হলে ওপাশে তার জন্য অপেক্ষা করছে একটা কালো গাড়ি। সেই গাড়ি এক ঝটকায় তাকে সরিয়ে নিবে এই জঘন্য সার্কিট হাউস আর তার বাবা মেজর জেনারেল শাহিন সাদাতের থেকে। কপাল তখনও যা একটু পক্ষে ছিল মেজর সাদাতের। ছুট দেওয়ার পর সৌভাগ্য যেন একেবারেই যাচ্ছে তাইভাবে ধোকা দিল তাকে। সার্কিট হাউসের ভেতর থেকে সম্মিলিত বুটের শব্দ শোনা গেল। 10-12 জন সেনা অফিসার যেন আধার ফুলে বেরিয়ে এসে পিছু নিল তার। মেজর সাদাত তার গতি থামালো না। এখন থামা মানে সোজা নিজেকে 14 শিখের পিছনে নিয়ে যাওয়া। কিন্তু তাল রাখতে পারছে না মেজর সাদাত। একে তো এই কয়েকদিনের ধাক্কায় সে একেবারে বিপর্যস্ত। তার উপর ফুসফুসের কার্যক্ষমতাও শূন্যের কোঠায় নেমে আসছে। আর 2 মিনিটের মাথায় সেনা অফিসাররা ঘিরে ফেললো মেজর সাদাত আর বাচ্চাটাকে। এখন 10 জন সেনা অফিসারের সামনে আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় নেই মেজর সাদাতের। মেজর সাদাত, থ্যাঙ্কস আপ। তীক্ষ্ণ কণ্ঠে বলল সামনে দাঁড়ানো অফিসার। 1 সেকেন্ডের মতো দেরি হলো হাতটা তুলতে। তাতেই 10টা রাইফেলের এক ঝটকায় তাকে নিশানা বানিয়ে ফেললো। মেজর সাদাত ছোট্ট নিঃশ্বাস ফেললো। কখন হাল ছাড়তে হয় জানা আছে তার। মেজর সাদাত সাবধানে বাচ্চাটাকে নিচে নামিয়ে রাখলো। তারপর বাচ্চাটাকে আড়াল করে দাঁড়িয়ে সাবধানে 2 হাত আত্মসমর্পণের ভঙ্গিতে উপরে তুলল সে। বাচ্চাটা মেজর সাদাতের আড়ালে দাঁড়িয়ে আছে। তার চোখ এখনো কাপড়ে বাঁধা, কিন্তু ঘটনার ভয়াবহতা সে ঠিকই বুঝতে পারছে। বাচ্চাটা তার কৌতূহল সামলাতে পারল না, তাই কিছুটা ভয়ে ভয়ে সে এক হাতে মেজর সাদাতের প্যান্টের কোনা আঁকড়ে ধরলো, অন্য হাতে সাবধানে নিজের চোখের উপর থাকা কাপড় সরালো। সামনে দাঁড়ানো সেনা অফিসারের ভাবভঙ্গি তার মোটেও সুবিধাজনক লাগলো না। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সংকেত দিল ভয়ানক বিপদে আছে তারা। বাচ্চাটার ঠোঁটের কোণে এক টুকরো বুনো হাসি ফুটে উঠল। নিজের অতি মানবীয় শক্তি ব্যবহারের এত বড় সুযোগ খুশিতে ঝলমল করে উঠল তার মুখ। মেজর সাদাত বাচ্চাটার সামনে থাকার কারণে তা দেখতে পারল না। সামনে 10 জন অস্ত্রধারী সেনা অফিসারকে কি করে সামাল দিবে এই চিন্তায় ব্যস্ত সে। তাই তার অজান্তে বাচ্চাটার উন্মুক্ত তামাটে চোখ জোড়া ঝলসে উঠল একবার। ঠিক সেই মুহূর্তে ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেল। বিপরীত পাশের পার্কিং লটে লাইন ধরে রাখা গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি হুট করে মেজর সাদাত আর সেনা অফিসারদের মাঝখানে সরসর করে গিয়ে প্রাচীরের মধ্যে দড়াম করে গুঁতো দিল। সেনা অফিসাররা আচমকাই বাধায় হতভম্ব হয়ে গেল। তাদের চমক কাটার আগে একের পর এক গাড়ি একইভাবে গড়িয়ে ধামধুম করে প্রাচীরে আছড়ে পড়তে লাগলো। প্রচণ্ড ধাক্কায় মুচড়ে গেল প্রথম গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক। গড়িয়ে পড়া পেট্রোলে মাটি অনেকখানি জুড়ে ভিজে গেল। গাড়িতে এমন ঠোকাঠুকিতে যা হওয়ার কথা তাই হলো। প্রচণ্ড ঘর্ষণে থেকে থেকে আগুনের ফুলকি তৈরি হয়ে ঝরে পড়তে লাগলো পেট্রোলে ভেজা মাটিতে। মুহূর্তেই গনগনে আগুন ছড়িয়ে পড়লো অনেকটা জায়গা জুড়ে। তীব্র শব্দে বিস্ফোরিত হতে লাগলো গাড়িগুলো। আগুনের ভয়ানক চিরবির শব্দ, আতঙ্কিত মানুষের চিৎকার চেঁচামেচি আর বাতাসে ভ্যাপসা গন্ধে নরকতুল্য করে ফেললো সার্কিট হাউসটাকে। সাদাত 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর তার পেছনে দাঁড়িয়ে থাকা বাচ্চাটার দিকে ফিরল। বাচ্চাটার চোখের কাপড় সরে গেছে, বুনো হিংস্রতায় ঝকঝক করছে তার তামাটে চোখ দুটো, আর সরু রক্তের ধারা নামছে তার 2 চোখ বেয়ে। বাচ্চাটা তার শক্তি ব্যবহার করেছে, আর এই শক্তির ব্যবহার যে কতটা ভয়াবহ হতে পারে তা তো নিজের চোখেই দেখলো মেজর সাদাত। মেজর সাদাতকে তার দিকে তাকাতে দেখে বাচ্চাটার ঠোঁটের কোণে আবারও এক টুকরো হাসি ফুটে উঠল। টকটকে লাল রক্ত গড়িয়ে পড়ছে বাচ্চাটার চোখ থেকে। নিজের অতি মানবীয় শক্তিতে যে আগুন সে ছড়িয়ে দিয়েছে এতটা জায়গা জুড়ে, সেদিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে বাচ্চাটা। অথচ বাচ্চাটাকে দেখে একেবারেই মনে হচ্ছে না সেই ধ্বংসযজ্ঞের মূল হোতা। আগুনের লালচে আভায় মনে হচ্ছে ছোট্ট এক স্বর্গদূত পথ ভুলে নেমে এসেছে পঙ্কিল এই পৃথিবীতে। মেজর সাদাতের ভেতরে অনেক দিনের চাপা অংশটা আবারও ফুঁসে উঠল। বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে নিজ হাতেই তাকে দানব হওয়ায় রাস্তায় ঠেলে দিচ্ছে না তো সে। তামান্না অস্থির ভঙ্গিতে গাড়ির স্টিয়ারিং হুইলে কিল বসালো, পেছনে বসা নিয়ন হাই তুলল। আপনি অযথা এত টেনশন করেছেন ডক্টর তামান্না, মেজর সাদাত আসবে।
এজেন্ট নিয়ন ঠিকই বলেছে। তামান্না ভয়ঙ্কর রকমের টেনশন করছে। মেজর সাদাত ধরা পড়ার ঠিক আগ মুহূর্তে ক্যাপ্টেন ফারুককে ফোন করতে পেরেছে। এত বড় বিপদের মধ্যে এতটুকু মাথা গরম করেনি মেজর সাদাত। সেই স্থির ভঙ্গিমায় কথা চালিয়ে গেছে ক্যাপ্টেন ফারুকের সাথে। মেজর সাদাতকে আনঅফিসিয়ালি অ্যারেস্ট করেছে তার বাবা। ক্যাপ্টেন ফারুককে এখন তাই দুটো কাজ করতে হবে। এক, মেজর সাদাতকে যেখানে আটকে রাখা হবে ঠিক সেই জায়গাটা ঠিকানা খুঁজে বের করে, আর দুই, রাত 12টায় একটা গাড়ি যাতে সে এই জায়গার আশেপাশে উপস্থিত থাকে। ক্যাপ্টেন ফারুক স্নায়ু ও মেজর সাদাতের সাথে কাজ করতে করতে ইস্পাত কঠিন হয়ে গিয়েছে। সে ঘাবড়ে যাওয়ার মতো অর্থহীন ব্যাপারগুলো পিছনে সময় নষ্ট করেনি। 2 ঘন্টার মধ্যে সে কর্নেল রাকিনের স্কোয়াডের এক সৈনিকের বড় ভাইয়ের কুশল জানার অজুহাতে ফোন দিয়েছে। তারপর খোশ গল্প করতে করতে মেজর সাদাতের অবস্থান বের করে ফেলেছে। এই ঘটনা 40 মিনিটের মাথায় হাসপাতালে বসে বসে একটা চোরাই গাড়ির ব্যবস্থা করেছে সে। টাকা নিয়ে চিন্তা করতে হয়নি তাকে। মেজর সাদাত ফিরলেই সব দিক কাজ উদ্ধার হয়ে যাবে। কিন্তু ঝামেলা হলো গাড়ির চালক বের করতে। 1-2 ঘন্টার নোটিশে ড্রাইভার জোগাড় করা হয়তো অসম্ভব না, কিন্তু ওই বিপদসংকুল অবস্থায় তাকে মেজর সাদাত আর বাচ্চাটাকে উদ্ধার করতে হবে। এক গাদা বন্দুকধারী তারাকে সফলভাবে পালিয়ে আসতেও হবে। আর এই জন্য যে পরিমাণ বিশ্বস্ততা আর সাহস দরকার তা সাধারণ কোনো ড্রাইভারের মধ্যে থাকবে তা আশা করা অবোকামি। ক্যাপ্টেন ফারুক এই নিয়ে বসে বসে যখন চুল ছিঁড়ছে আর এভাবে হাত পা ভেঙে অকেজো হয়ে থাকার অপরাধে নিজেকে দুষছে, সেই মুহূর্তে তামান্না দুম করে বলে বসলো। আমি যাবো স্যার। ক্যাপ্টেন ফারুক বিরক্ত কণ্ঠে বলল। তোমাকে পাঠালে সাদাত স্যার আমাকে ওপেন ফিল্ডে শ্যুট করবে? তামান্না কোনো উত্তর না দিয়ে মুখ শক্ত করে বসে রইল। ইঙ্গিতটা খুব স্পষ্ট, সে যাবেই। ক্যাপ্টেন ফারুক কিছুক্ষণ এই ঘাড়তারা মেয়ের দিকে তাকিয়ে রইল। তারপর হাতের কাগজটা ধাম করে রাখলো বেডের পাশে ছোট টি টেবিলে। ক্যাপ্টেন ফারুক সুস্থ হাতটা দিয়ে কাগজটা তামান্নার দিকে ঠেলে দিল। তিক্ত কণ্ঠে বলল, এই কাগজটাতে গাড়ির ডিলারের ফোন নাম্বার আর ঠিকানা আছে। 10 মিনিটের মধ্যে রওনা হও। বাচ্চাদের মতো খুশিতে ঝলমল করে উঠল তামান্নার মুখ। সে একটানে কাগজটা হাতে নিয়ে বলল, ইয়েস স্যার, কাজ হয়ে গেছে। তামান্না রুম থেকে বের হয়ে যাওয়ার পর ক্যাপ্টেন ফারুক শব্দ করে হেসে ফেলল। তারপর আপন মনে ভিড়ভিড় করলো। কে বলেছে আগুন আর পানি এক হয় না? অবশ্য তামান্না ঠিক 10 মিনিটের মধ্যে বের হতে পারেনি। এজেন্ট নিয়ন জোকের মতো তার পেছনে লেগেছে। সব শোনার পর সেও এক লাফে গাড়িতে উঠে বসেছে। গাড়িতে আরাম করে পা মেলে বসে বলছে, আমিও যাব। এটা কোনো বিয়ের দাওয়াত না এজেন্ট নিয়ন। আর আপনাকে না বলেছি পায়ের ড্রেসিং করে উধাও হয়ে যাবেন। এখনো এখানে কেন বসে আছেন আপনি? তামান্না কোমরে হাত দিয়ে বলল। এজেন্ট নিয়ন মাথাটা গাড়ির সিটে হেলিয়ে দিল। হাই তুলে বলল, কই বিদায় হব? আপনার বস বাবাজি তো আমাকে আমার গর্ত থেকে টেনে বের করেছে। ঘাড় কাত করে তামান্নার চোখে চোখ রাখলো এজেন্ট নিয়ন। আর বিয়ের দাওয়াত ভাবছি কিনা বলছেন? আমার কাছে গুলির শব্দ বিয়ের সানাই এর চেয়েও আকর্ষণীয়। আই নেভার মিস এ পিসফুল লাইফ, আই মিস দ্য বুলেট। তামান্না দীর্ঘক্ষণ এজেন্ট নিয়নের দিকে তাকিয়ে রইল। তারপর গাড়ির ড্রাইভিং সিটে বসে বিরক্ত গলায় বলল, নিজেকে কুল প্রমাণ করার জন্য ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস মুভির ডায়লগ ছাড়বেন না, একদম অসহ্য লাগে। তখন মেনে নিল, এখন ভয় পাচ্ছে তামান্না। 12:30 বেজে গেছে, এখনো মেজর সাদাত আসছে না। টেনশন তো আছে, তার উপর মনে হচ্ছে মেজর সাদাত এলে শক্ত বকা খাবে সে। আবারও এজেন্ট নিয়নের মতো বিপজ্জনক একজন ব্ল্যাক এজেন্টকে স্বেচ্ছায় নিজের ঝামেলায় জড়িয়ে যন্ত্রণা বাড়ানোর জন্যে। তামান্না, আপনি সিরিয়াস লেভেলের টেনশন ছাড়াচ্ছেন। এজেন্ট নিয়নের হাসি হাসি কণ্ঠে বাস্তবে ফিরল তামান্না। তামান্না তিক্ত কণ্ঠে বলল, আপনি নিজে চিন্তা করুন, মেজর সাদাত আপনাকে শেষবার কি বলেছিল মনে নেই? নেক্সট টাইম আপনাকে ত্রিসীমানায় দেখলে সোজা গুলি করে দেবে। এজেন্ট নিয়ন কিছু বলার আগেই সার্কিট হাউসের প্রাচীরের ভেতরে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেল। সকল আগুনের শিখা অনেকখানি উঁচুতে উঠে গেল আচমকায়। তামান্না স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। অজানা আশঙ্কায় বুক কাঁপছে তার। এজেন্ট নিয়নও স্থির চোখে তাকিয়ে রইল। তার অসম্ভব ধারালো মাথাটা অসংখ্য সম্ভাবনাকে বাস্তবের সাথে একটার পর একটা করে মিলিয়ে চলছে। ঠিক তখনই গেটের অন্য পাশ থেকে বের হলো মেজর সাদাত। কোলে এলিয়ে আছে বাচ্চাটা জ্ঞানহীন। মেজর সাদাত এলোমেলো ভঙ্গিতে পা ফেলছে। তামান্না দুয়ে দুয়ে 4 মিলিয়ে বুঝিয়ে উঠল। এক লাফে গাড়ি থেকে নামলো সে। ছুটে মেজর সাদাতের সামনে দাঁড়ালো। পেছনে ছায়ার মতো তাকে অনুসরণ করলো এজেন্ট নিয়ন। তামান্না মেজর সাদাতের দিকে তাকালো। কালিঝুলি মাখা মুখটা, ঠোঁটের কোণে কালশিটে পড়া। অন্য সময়ে তামান্নাকে নিষেধ করা সত্ত্বেও আবার ফিরে আসার জন্য বড়সড় ধমক দিত সে, কিন্তু এখন তামান্নাকে দেখে ক্লান্ত কণ্ঠে বলল মেজর সাদাত। তামান্না, আমি কি ভুল করলাম? অবস্থা গুরুতর বুঝে এজেন্ট নিয়ন সাবধানে বাচ্চাটাকে মেজর সাদাতের কোল থেকে নিয়ে নিল। বাচ্চাটার গালে শুকনো রক্ত জমাট বেঁধে আছে। তামান্না আর নিয়ন কারোরই বুঝতে বাকি থাকলো না কি হয়েছে ভেতরে। এজেন্ট নিয়ন নিঃশব্দে বাচ্চাটাকে নিয়ে গাড়িতে শোয়ালো।
তামান্না মেজর সাদাতের হাত ধরে টান দিল, দ্রুত কণ্ঠে বলল। মেজর সাদাত, যেতে হবে আমাদের। মেজর সাদাত হ্যাঁসূচক ভঙ্গিতে মাথা নাড়ালো, এলোমেলো পায়ে অনুসরণ করলো তামান্নাকে। গাড়িতে বসে ইগনিশন কিতে হাত দিতেই পেছনে শোরগোল শুনল তারা। মেজর সাদাতের আচমকা এই মেন্টাল ব্রেকডাউন অনেকখানি মূল্যবান সময় নষ্ট করে দিয়েছে। তামান্না ইগনিশন কিতে মোচড় দিল, গর্জে উঠল কালো গাড়িটা। গ্যাস প্যাডেলে চাপ দিতে লাফ দিয়ে সামনে বাড়ালো তাদের গাড়ি। তামান্না 2 ব্লক পেরোতে তাদের গাড়ি রিভিউ মিররে শক্তিশালী হেডলাইটের উজ্জ্বল আলো প্রতিফলিত হলো। পিছু নিয়েছে সেনাবাহিনীর একটি গাড়ি, আর সেনাবাহিনীর গাড়ির সাথে এই চোরাই গাড়ি আধা ঘন্টাও টিকবে না। মেজর সাদাত, টিকটিকি লেগেছে পেছনে। উত্তপ্ত কণ্ঠে বলল তামান্না। ড্রাইভিং সিটে মেজর চোখে হাত রেখে হেলান দিয়ে আছে। তামান্নার কথায় সে বেশি চমকালো বলে মনে হয় না। মেজর সাদাত চোখ বন্ধ রেখে ছোট্ট নিঃশ্বাস ফেলল। শান্ত কণ্ঠে পেছনের সিটে বসা এজেন্ট নিয়নকে ডাকলো সে। নিয়ন? এজেন্ট নিয়ন ঘাড় ঘুরিয়ে আগ্রহ নিয়ে পেছনে লেগে থাকা গাড়িটাকে দেখছে। সেও ঘাড় না ফিরিয়ে উত্তর দিল। বলেন স্যার। যন্ত্রণাটাকে বিদায় করতে পারবে না? মেজর সাদাত শান্ত কণ্ঠে বলল। তামান্নার তীব্র কণ্ঠে বলল। মেজর সাদাত। তামান্নার কথা শেষ করতে দিল না এজেন্ট নিয়ন। ঝটকা মেরে ফিরে তাকালো, ঝলমলে কণ্ঠে বলল। অবশ্যই পারবো বস। তামান্না হতাশ নিঃশ্বাস ফেললো, কিছু বলল না। আগুনে ঘি ঢালা হয়েছে, পাগলামি থামানোর আর কোনো উপায় নেই। এজেন্ট নিয়ন মেজর সাদাতের দিকে তাকালো। পিস্তল টিস্তল আছে নাকি আপনার কাছে বস? মেজর সাদাত তার পকেট থেকে সার্জেন্ট জহিরুলের রিভলভার বের করলো। এটা সে কিছুক্ষণ আগে সার্জেন্ট জহিরুলের কাছ থেকে কেড়ে নিয়েছে। রিভলভারটা সে পেছনের দিকে ছুড়ে দিতেই ক্যাচ করার ভঙ্গিতে লুফে নিল এজেন্ট নিয়ন। ডক্টর তামান্না, একেবারে হাইয়েস্ট স্পিডে চলে যান। একটু সামনে কোনো মোড় পেলেই গাড়িটা দ্রুত ঘুরিয়ে দেবেন। এজেন্ট নিয়ন দাঁত বের করে হাসলো। তামান্না শীতল গলায় বলল। এটা আমেরিকার রাস্তা না। বলল বটে, কিন্তু গ্যাস প্যাডেলে আরও চেপে বসলো তার পা। চাপা হিসিসের শব্দে গতি বাড়ল গাড়িটার। হাইওয়েতে উঠে গেছে গাড়িটা। রাত 12টা পেরিয়ে গেছে, যানবাহনও খুব বেশি না। পেছনে অনুসরণকারী গাড়িটা ভাবলো সটকে পড়তে চাইছে মেজর সাদাতের গাড়ি, তাই অনুসরণকারী গাড়িটার গতি বাড়িয়ে দিল। হাইওয়ে রাস্তাটা সামনে দুভাগ হয়ে দুদিকে চলে গিয়েছে। সেই দুই রাস্তার সন্ধিস্থলে আচমকা মোড় ঘোরালো মেজর সাদাতের গাড়ি। বাই বাই করে স্টিয়ারিং হুইল ঘুরছে তামান্নার হাতে, সাথে ব্রেক প্যাডেলে কষে চেপে বসেছে তার পা। প্রচণ্ড গতির জন্য চাকার ঘর্ষণে তীব্র শব্দ হলো। এরই মাঝে ঝট করে খুলে গেল গাড়ির পেছনের দরজা। এজেন্ট নিয়নের শরীরটা আড়াআড়িভাবে শূন্যে উড়াল দিল। হাতের পিস্তলটা আগুন জ্বলল একবার। একটা মাত্র গুলির শব্দ শোনা গেল, তাতে অনুসরণকারী সোলজার কারটার সামনের টায়ার বিকট শব্দে ফেটে গেল। প্রচণ্ড গতির মাঝে এমন একটা গতিরোধের জন্য তাল সামলাতে পারল না গাড়িটা। এলোমেলো হয়ে প্রচণ্ড জোরে ধাক্কা দিল গার্ডারে, একেবারে উল্টে পড়ল মাঝ রাস্তা বরাবর। মাটিতে আছড়ে পড়ল এজেন্ট নিয়ন। মাটিতে পড়ে এক ঝটকায় নিজেকে সরিয়ে নিল। তাদের গাড়িটার চাকা তার মাথার বড় জোর 1 ইঞ্চি দূর দিয়ে চলে গেল। কড়া ব্রেক করলো তামান্না। এজেন্ট নিয়ন থেকে কিছু দূরে গড়িয়েই থামলো তাদের গাড়ির চাকা। এজেন্ট নিয়ন খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ালো। হাত পায়ের নুন ছাল তো উঠে গেছেই, পায়ের আহত জায়গাটা ব্যথায় বেশ অবশ্যই আসছে। সে অবস্থাতে ছুট লাগালো সে। এক ঝটকায় গাড়ির দরজা খুলে বসলো। এজেন্ট নিয়ন গাড়িতে বসতেই তামান্না গাড়ি স্টার্ট করলো। দ্রুত সরে যেতে হবে এখান থেকে, নইলে উল্টে পড়া সোলজার কারের সেনা অফিসাররা কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে নিয়ে তাদের পিছু নেবে। আধা ঘন্টা পর একটা লেকের পাশে গাড়ি থামালো তামান্না। এজেন্ট নিয়ন ভ্রু কুচকালো। এখানে থামাটা নিরাপদ না। মেজর সাদাত শান্ত কণ্ঠে বলল। আমি থামাতে বলেছি তামান্নাকে। তামান্না ঘাড় ঘুরিয়ে নিরস গলায় বলল। হাত পা অবস্থা দেখেছেন? অ্যাকশন হিরো হতে হতে ব্যথা ভুলে গেছেন নাকি? ব্যান্ডেজ আর ওষুধ কিনবো, নইলে ঠ্যাং কেটে বাদ দিতে হবে আপনার। মেজর সাদাত আর তামান্নার কথাগুলোর কাঠিন্যের আড়ালে মমতাটা ধরতে 1 সেকেন্ডের মতো সময় লাগলো এজেন্ট নিয়নে। সে এক মুহূর্তের মধ্যে এজেন্ট দীপ্তির নরম কণ্ঠ বাজলো তার মাথায়। Looks like you got some real friends, Mr. James Bond. শাট আপ দীপ্তি। জীবনে প্রথমবারের মতো এই কথাটা বলতে গিয়ে চোখে পানি চলে আসলো ব্ল্যাক এজেন্সির তুরুপের তাস এজেন্ট নিয়নের। এজেন্ট নিয়ন তার হাতের পিস্তলটা ড্রাইভিং সিটের উপর রাখলো। মেজর সাদাত পাশের সিটে চোখ বন্ধ করে হেলান দিয়ে আছে। এজেন্ট নিয়নের কথায় তার বিশেষ হেলদোল হয়েছে বলে মনে হয় না। সে একই ভঙ্গিতে বসে রইল। এখন এজেন্ট নিয়ন গাড়ির ব্যাক সিটে পা ছড়িয়ে বসে আছে। তামান্না ব্যাক সিটের মেঝেতে হাঁটু গেড়ে বসে তার পায়ে ড্রেসিং করছে। উড়ি মারে লাগছে তো। আপনি কি আমাকে ইচ্ছা করেই ব্যথা দিচ্ছেন নাকি? এজেন্ট নিয়ন কুকিয়ে উঠল। তামান্না এক হাতে ব্যান্ডেজ পেঁচাতে পেঁচাতে শান্ত কণ্ঠে বলল।
ছেদ কথাগুলো অন্য কারো জন্য তুলে রাখুন। চলন্ত গাড়ি থেকে লাফানোর সময় এই উড়িমা টাইপের ব্যথার কথা মনে পড়েছিল না? কি আশ্চর্য, আমি না লাফালে আপনার এতক্ষণে 14 শিখের পিছনে থাকতে। ওরে বাবারে! কথা শেষ করার আগে আবারও কুকিয়ে উঠল এজেন্ট নিয়ন। তামান্না তার ব্যান্ডেজে কষে টান মেরেছে। এজেন্ট নিয়ন বিরস মুখে বিড়বিড় করলো, বাচ্চা পোলাপানের মতো ট্রিট করেন কেন আমাকে? তামান্না সাবধানে হাসি আড়াল করলো, কিছু বলল না। এজেন্ট নিয়ন অবশ্য চুপচাপ বসে থাকার পাত্র না। সে কিছুক্ষণ উসকুস করে তামান্নার দিকে তাকিয়ে ফিসফিস করলো। সাজাদ স্যারকে তো দেখে মনে হচ্ছে তাই ভোল্টেজের তবদা খেয়েছেন। সামনের সিটে এলিয়ে সেই যে চোখ বন্ধ করেছে তো করছে নেই। 2:30 বাজে এখনো। তামান্না চোখ তুলে মেজর সাদাতের দিকে তাকালো। তার মনের মধ্যে একই প্রশ্ন ঝড় তুলছে। তামান্না তার বুকের ভেতর এক ধরনের কাঁপুনি অনুভব করছে। মেজর সাদাত কিছু না বললেও তামান্না জানে সাভার সার্কিট হাউসে বাচ্চাটা তার অতি মানবিক শক্তি ব্যবহার করেছে। তার প্রমাণ বাচ্চাটার চোখ থেকে গড়ানো রক্ত। আর বাচ্চাটাই যদি অত বড় বিস্ফোরণের পিছনের মূল হতে হয় মেজর সাদাত, তাহলে কি করবে তামান্না জানে না। মেজর সাদাতের কিছু ধরাবাঁধা নিয়ম মেনে চলে। এই নিয়মের বাইরে যাওয়াটা সে একেবারেই পছন্দ করে না। তার প্রমাণ তো তামান্না হ্যাপি লাইফ হাসপাতালে দেখেছে। কোমা থেকে ফিরে আসে বাচ্চাটাকে খাটের পায়ের সাথে বেঁধে রাখতে চোখের পাতাটা পর্যন্ত কাঁপেনি মেজর সাদাতের। আর এইবার তো পুরো একটা এলাকা জ্বালিয়ে দিয়েছে বাচ্চাটা। আর এইরকম একটা ঘটনার পর থেকে একেবারে চুপ হয়ে গেছে মেজর সাদাত, অনেকটা প্রবল ঝড়ের আগাম সংকেতের মতো। মানা কচি একটা কণ্ঠের ভাঙা ভাঙা ডাকে বাস্তবে ফিরল তামান্না। পেছনের সিটে এলিয়ে থাকা বাচ্চাটা উঠে বসেছে। তামান্নার কিছু বোঝার আগেই বাচ্চাটা তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। তামান্না পড়ে যেতে যেতে সামলে নিল। বাচ্চাটা তামান্নাকে আঁকড়ে ধরে বিড়বিড় করছে, ইউ কাম ব্যাক। তামান্না বাচ্চাটার পিঠে ছোট ছোট চাপড় দিতে দিতে নরম গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।